আচ্ছা, আমরা তো আস্তে আস্তে করে শুরু করে দিই। ভিডিও রেকর্ডিং যেহেতু হচ্ছে, সো এটা দেখা যাবে পরবর্তীতে। গত ক্লাসে আমরা কোন পার্ট পর্যন্ত ছিলাম? মনে হয় ফেসবুক পেজ কাস্টমাইজেশন পর্যন্ত মনে ছিলাম, তাই না? জি স্যার। এবং ফেসবুক পেজ কাস্টমাইজেশনের পুরো পার্টটা মোটামুটি মনে হয় আমরা দেখেছিলাম, এবং একটা ফেসবুক পেজ কীভাবে করে প্রফেশনালি আমরা তৈরি করতে পারি এই বিষয়টা আমরা একদম কাস্টম এইচটিএমএল ট্যাব পর্যন্ত কীভাবে করে করতে হয় সিস্টেম রেখেছিলাম, বাট করতে পারেন অ্যাকচুয়ালি আমরা। পেইড অ্যাকাউন্ট প্রয়োজন আমাদের এই কাজটা করতে গেলে পরে। সো বাকি কাজটুকু মোটামুটি আমাদের কমপ্লিট। সো এই পার্টে কি কারো কোনো রকম প্রশ্ন আছে? ফেসবুক পেজ কাস্টমাইজেশন বা বিজনেস পেজ কাস্টমাইজেশন সম্পর্কিত কারো কোনো রকম প্রশ্ন আছে? আমাদের পেজ মনে হয় এটা ছিল, ক্লথ বিল্ডার। হ্যাঁ বলেন, কারো কোনো রকম প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো রকম তাহলে প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। সেটা হচ্ছে যে ফেসবুক পেজ তো একটা তৈরি করলাম, তো ফেসবুক পেজটা তৈরি করার পর তো ফেসবুক পেজের জন্য মার্কেটিং করতে হবে, তাই না? নাহলে আমার এই পেজ যদি শুধুমাত্র আমিই জানি, আমার দুনিয়াতে যদি একমাত্র পাবলিক হই, যে জানি আমার নামে একটা ফেসবুক পেজ আছে, তাহলে কি হবে? হবে না। প্রত্যেকটা বিজনেস পেজের প্রত্যেকটা বিজনেসের মূল মোটিভটা হচ্ছে ভাই টাকা ইনকাম করতে হবে, টাকা আসতে হবে। ব্যবসা করতে গেলে পরে টাকা আসবে কেন করে? সেল করতে হবে প্রোডাক্ট। সো প্রোডাক্ট সেল করতে গেলে পরে পেজের মধ্যে পোস্ট দিব, পোস্ট দেওয়ার পর একটা বুস্ট অপশন থাকে, সেই বুস্ট অপশনটার মধ্যে জাস্ট বুস্ট করবো, দ্যাটস ইট, সেল চলে আসবে। এই জিনিসটা একটু ভুলে যেতে হবে, ঠিক আছে? আমি যেটা পোস্ট করি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেটা পোস্ট করি এখন এখানে, ধরেন একটা ছবি সার্চ করি, ধরেন ফ্যাশন রিলেটেড যদি আমি কিছু সার্চ করি এখানে, ফ্যাশন রিলেটেড লিখে, এবং ইমেজ ওরিয়েন্টেশনটা থেকে যদি আমি, ইমেজ তো আসছে বাট আমি তো সাইজটা তো চাচ্ছিলাম, তো যদি ভার্টিক্যাল চাই ছবিটা একটু ভার্টিক্যাল দিলে পরে তো এগুলো সব ফ্যাশন রিলেটেড ছবি হচ্ছে। ক্লথিং নিয়ে যদি একটা ছবি নেই আমি, এখানে পাচ্ছি না, আমি একটু আনস্প্ল্যাশে চলে যাই। আনস্প্ল্যাশে আপনার ওই সাইজ ওয়াইজ ছবি পাওয়া যায় আর কি, এটা খুব ভালো একটা ফ্যাসিলিটি আনস্প্ল্যাশের। ক্লথিং লিখে যদি সার্চ করি আমি, ইমেজ ওরিয়েন্টেশন থেকে যদি আমি এখানে স্কোয়ার নেই, ওকে ঠিক আছে। ট্রেড থেকে এটা নাও যেতে পারে চাইলে। আচ্ছা, ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি। নাম দিচ্ছি ধরেন আপনার ক্লথ বিল্ডার প্রোডাক্ট। এই ছবিটাকে যদি আমি এখানে আপলোড করি, যদি নাম দিই যে ক্লথ বিল্ডার প্রোডাক্ট দিয়ে যদি আমি এটাকে যদি পোস্ট করে দিই, this types of page cannot be boosted। আচ্ছা, এটা বুস্ট করার অপশনটা দিচ্ছে না কেন? দিস টাইপস অফ পেজ পোস্ট ক্যানট বি বুস্টেড, আর কি প্রবলেম? আচ্ছা, যে বুস্ট পোস্ট। আচ্ছা, ম্যাক্সিমাম টাইম আমরা ঠিক যে কাজটা করি, এইখান থেকে বুস্ট পোস্টে এসে এখান থেকে জাস্ট একটা অডিয়েন্স সেট করে বুস্ট করে দিয়ে চলে যাই। বেসিক্যালি এই কাজটাই করা হয়, এবং অনেক সময় দেখি যেটা হয় ফেসবুকে আমরা আসলে এই কাজটাই করি, ঠিক আছে? এভাবে করে আসলে বুস্ট টুস্ট করা হয়, এভাবে করে আসলে বুস্টগুলো করি আমরা। বাট এটা আসলে মেন ওয়ে না, বা এটা আসলে মূল কথা না, বা এটা আসলে হওয়ার উচিত ছিল না। ফেসবুকে যে এভাবে করে বুস্ট করা যায় না বিষয়টা সেরকমটা না, বুস্ট করা যায়, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এইভাবে করে বুস্ট করলে আপনি আসলে প্রপার ফেসবুক মার্কেটিংয়ের যে মজাটা, যেই আপনার ফিলিংসটা, এটা আসলে আপনি নিতে পারবেন না। এটার যে প্রপার ইউজটা, বা এটার যে প্রপার যে ফ্যাসিলিটিগুলো যে ইউজ করাটা, এটা আসলে আপনি করতে পারবেন না যদি হচ্ছে আপনি এখান থেকে একটা প্রোডাক্টকে বা একটা পোস্টকে বুস্ট করে দেন। ফেসবুকে বুস্ট করার জন্য কিছু সিস্টেম আছে, এবং এটা এতটা সহজ না যে আমি একটা পেজ করলাম আজকে, এবং পেজ করার পরে হচ্ছে যে আমি এখানে বুস্টটা করে দিলাম। ফেসবুকে কোনো কিছু পণ্য বা কোনো প্রোডাক্ট বুস্ট করার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা অ্যাড ম্যানেজার ইউজ করতে হয়। অর্থাৎ শুধুমাত্র ফেসবুকের অ্যাড প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার জন্যই ফেসবুকের একটা আলাদা প্ল্যাটফর্মই আছে, যার নাম হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার।
তো ফেসবুক অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য হচ্ছে আমরা যদি আমাদের এই ক্যারেট আইকনে ক্লিক করি, ক্যারেটে ক্লিক করে এখানে ম্যানেজ অ্যাডস নামে একটা অপশন আমরা দেখতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, অথবা আমি যদি আমার ফেসবুকে যাওয়ার পরে সেখানে যদি আমি R3XTER, এটা কি আমাদের কারো কোনো আইডি? আচ্ছা আমি অ্যাকসেপ্ট না এরকম তো দেখিনি আগে কখনো। আমাদের কারো অন্য কারো ইয়ে হতে পারে। আর তো দেখে নিই, R3XTER, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি আমাদের ব্যাচের? আপনি কি আমাদের ব্যাচের? মেবি না, অপরিচিত। আচ্ছা, লিঙ্কগুলো কি কোনোভাবে কি আমাদের মানে গ্রুপে বাইরে চলে যাচ্ছে? আমি গতকালকে একজনকে দেখলাম, আজকে একজন, একটু দেখবেন বিষয়টা। হ্যাঁ মানে উনি আমাদের ফেসবুক পেজে অনেকগুলো আননোন আছে। হ্যাঁ, আমাদের গ্রুপে ভাই 67 জন না কয়জন দেখলাম মেম্বার ওই ফেসবুক গ্রুপে। আচ্ছা আচ্ছা, আপনাদের এমনিতে গ্রুপে ঢুকতেছে মেম্বার কিভাবে? অনেক আছে, বাট ওটা মেবি পাবলিক করে দিচ্ছেন নাকি? এটা তো না গ্রুপ পাবলিক আছে, কিন্তু Private আপনাদের ছিল। আরো মেম্বার আছে আর কি, অনেকেই আছেন যারা হচ্ছে যে আপনার ওই লিস্টে নাম আছে কিনা, এখন তারা কিনা বুঝতেছি না আসলে, কারণ কোম্পানি থেকে তো ফোন টোন দেওয়া হয় অনেক সময়, হইতে পারে যে জানা না অনেকদিন পরে ক্লাসে জয়েন করে, এরকম অনেক সময় পাওয়া যায় আর কি। এই জন্য বেসিক্যালি এই গ্রুপগুলোকে পাবলিক করে রাখা হয়, তারা যাতে তারা খুঁজে পায় আর কি। বাট কথা না বলে তো প্রবলেম, কথাটা বলবে যে আমি এই ব্যাচের, আমাকে ফোন দিয়েছিল ম্যাচ করার জন্য। সেটাই পরিচয় দিবে যে সে আমি তো পরীক্ষা দিয়ে ঢুকছি, আমাকে তাইলেই তো। আচ্ছা একটু খেয়াল রাখেন, আমি তো স্ক্রিনে থাকবো, আপনারা একটু দেখেন আর কি। আচ্ছা, তো এখানে ক্লিক করলে পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখান থেকে যদি আপনি যে আপনার যে অ্যাকাউন্ট আছে, আপনি যদি আপনার অ্যাকাউন্টের নামের উপরে যদি ক্লিক করেন, দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসছে, কেমন? অথবা যদি হচ্ছে এটা কই থেকে ঢুকলেন আইটু যদি রিমাইন্ড এটা করতেন। ক্যারেট আইকন থেকে ঢুকছে, যে ক্যারেট আইকন থেকে ম্যানেজ অ্যাডস থেকে ঢুকছে, এই যে ক্যারেট থেকে, ক্যারেট থেকে ম্যানেজ অ্যাডস এখান থেকে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এছাড়া আরেকটা কাজ করা যেতে পারে, যদি আপনি আপনার ফেসবুকের মধ্যে যদি লেখেন facebook.com/ads/manager, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা যদি কেউ লেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অটোমেটিকলি একটা প্লেসের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? অটোমেটিকলি আপনাকে সে রিডাইরেক্ট করে আপনার যে ফেসবুক অ্যাড ম্যানেজার, সেখানে সে আপনাকে কনভার্ট করে নিয়ে চলে যাবে। আচ্ছা, তো এই ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়েই হচ্ছে মূলত আমাদের কাজকর্মগুলো করতে হবে, এবং আমরা বেসিক্যালি হচ্ছে যে আসলে এই অ্যাড ম্যানেজারগুলোকে ব্যবহার করি এখন থেকে, যে আজকের দিনের পর থেকে কাজ করা স্টার্ট করব, ক্লিয়ার? এবং আমরা আজকের দিনের পর থেকে কখনোই ফেসবুকে আমরা ওই পেজ থেকে পোস্ট বুস্ট করব না, এবং আমরা আজকের পর থেকে কোনোদিন এটাও উল্লেখ করব না বা কখনো বলবো না যে আমি ফেসবুকে বুস্টিং করি। এই কথাটা ভুলে যেতে হবে যে ফেসবুকে আমি বুস্টিং করি, আমি পোস্ট বুস্ট করি, আমি পেজ প্রমোট করি, পেজ বুস্ট করি, আমি ফেসবুকের পেজের থেকে বুস্ট পোস্ট থেকে পেজ বুস্ট করে দেই, এই কথাগুলো এখন আর বলা যাবে না। আমাকে বলতে হবে আমি ফেসবুকে অ্যাড চালাই, ফেসবুকে অ্যাড রান করি, আমি ফেসবুকে মার্কেটিং করি। আমাদেরকে এখন থেকে এই কথাটা উল্লেখ করতে হবে, বুস্টিং কথাটা, এই শব্দটাই ভুলে যেতে হবে। কেন ভুলে যাবেন আমি যদি বলি একটু, ফেসবুকে বুস্টিং কথাটা তারাই ব্যবহার করবে যারা ওই পেজের বুস্ট পোস্ট থেকে গিয়ে বুস্ট করবে, এটা তাদের জন্য, আমাদের জন্য ওই সিস্টেম না। আমরা ডিজিটাল মার্কেটাররা ওই সিস্টেম ইউজ করি না, আমরা আরও অনেক অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করি। সো এই জন্য আমরা আসলে বুস্টিং করি না, আমরা আসলে মার্কেটিং করি ফেসবুকে। যারা বুস্টিং করে তারা জাস্ট একটু গ্রো আপ করে তাদের পেজটাকে, বাট আমরা পেজ গ্রো আপ করি না, আমরা কোম্পানি গ্রো আপ করি, আমরা ব্র্যান্ড গ্রো আপ করি। সো আমাদের ভিশন অ্যান্ড মিশনটা শুধু ওইটুকু না যে আমরা বুস্ট করে দিব, একটু পেজটা প্রমোট হইলো, একটু পেজটা উপরের দিকে উঠলো, তা না। আমরা ফুল কোম্পানির জন্য কাজ করি, একটা কোম্পানির টার্গেট, একটা এক্সপেকটেশন আমরা সেটা ফিল আপ করে দিই। সো এই জন্য আমরা বলবো আমরা এখন থেকে ফেসবুকে মার্কেটিং করি, আমরা ফেসবুকে অ্যাড রান করি, আমরা ফেসবুকে কাজ করি আর কি, এরকমটা আমরা বলবো। এবং আমরা এখন থেকে এই অ্যাড ম্যানেজার দিয়েই ফেসবুকে মার্কেটিং করতে হয়, অ্যাড ম্যানেজার দিয়েই ফেসবুকে অ্যাড রান করতে হয়, এটাই ভাববো। পেজ দিয়ে যে অ্যাড রান করা যায় এটা ভুলে যাব, এটা মাথায় রাখা যাবে না যে পেজ দিয়েও অ্যাড রান করা যায়, এটা ভুলে যাব। আমাদের মনে রাখতে হবে যে আমরা অ্যাড ম্যানেজার দিয়েই অ্যাড রান করে থাকি। আচ্ছা, এই ইন্টারফেসটা আপনাদের অনেকের কাছে অনেক পরিচিত লাগতে পারে, এটা হতেই পারে আপনারা এর আগেও অনেক হয়তো অ্যাড ম্যানেজারে কাজ করেছেন, আবার এমনও হতে পারে যে ইন্টারফেসটা অনেকের কাছে অনেক জটিল লাগছে বা অনেক নতুন বলে মনে হচ্ছে। এটা খুবই সহজ একটা সিস্টেম, খুবই সহজ একটা জিনিস, জাস্ট একটা মেশিনের মতো করে একটা কাজ করে ফেসবুকের এই অ্যাড ম্যানেজারটা। একটু মনে রাখবেন ফেসবুকের অ্যাড ম্যানেজারটা হচ্ছে একটা লার্নিং সিস্টেম, ও কন্টিনিউয়াসলি লার্নিং প্রসিডিউরের মধ্যে থাকে, ও কন্টিনিউয়াসলি অনেক কিছু শেখে। কী শেখে এটা আমরা দেখবো আস্তে আস্তে করে, কিন্তু শিখে অনেক কিছু, ঠিক আছে?
আপনার একটা অ্যাড যখন আমরা ফেসবুকে প্রথম রান করি, এই অ্যাডটা রান করার পরে কয়েক ঘন্টার মধ্যে যে সমস্ত অডিয়েন্স এই অ্যাডের সাথে এঙ্গেজ হয়, ফেসবুক মনে করে এটাই মনে হয় আপনার টার্গেটেড অডিয়েন্স। তখন এই টাইপের অডিয়েন্সের কাছেই তখন ফেসবুক আপনাকে রিচ করানো স্টার্ট করে। এই যে জিনিসটা, এই যে সিদ্ধান্তটা নেওয়া, এই সিদ্ধান্তটা নেয় হচ্ছে অ্যাড ম্যানেজার। এটা অ্যাড ম্যানেজার থেকে ফেসবুক ডিসিশন নিয়ে থাকে। তো এই জন্য আমি পার্সোনালি রেকমেন্ডেড করি যে আপনি আচ্ছা, কারো থেকে মনে হয় নয়েজ আসছে, একটু ম্যাক্সিমামটাকে মিউট করে রেখেন, কথা বলার সময় আনমিউট করে নিন আর কি। আচ্ছা, তো এই জন্য আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, আমি মনে হয় নয়েজ পাচ্ছি কারো কাছে, একটু মিউট করে রেখেন ম্যাক্স ফোনটাকে। রিজভি ভাই আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা পার্সোনালি সাজেস্ট করি, আমরা অনেক সময় একটা ভুল করি। ভুলটা হচ্ছে কি, আমরা একই অ্যাড ম্যানেজার থেকে, মানে আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে যে আমরা আসলে সবার জন্যই কাজ করি। আমরা প্রত্যেকটা মানুষের জন্যই সেম অ্যাড ম্যানেজার থেকেই কাজ করি। তো এই জিনিসটা আসলে আজকের পর থেকে করব না, এই জিনিসটা আজকের পর থেকে আর করব না। আমরা যেটা বলবো, প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড ম্যানেজার ব্যবহার করবো। প্রশ্ন করতে পারেন তাইলে কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইডি ইউজ করবো ফেসবুকের? না, ডিফারেন্ট ডিফারেন্ট আইডি ইউজ করতে হবে না। আমরা একটা সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ আমরা কাজটা করতে পারবো। আমরা একটা আইডিতেই অনেকগুলো অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, এটা করা সম্ভব। ঠিক আছে, সো আমি সিস্টেম দেখিয়ে দিব, নো প্রবলেম, এটা খুব ইজিলি করা যায়। এবং আমরা ট্রাই করব প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা অ্যাড ম্যানেজার তৈরি করার জন্য। প্রশ্ন করতে পারেন, ভাই একজন মানুষ আমাকে 500 টাকা দিয়ে একটা বুস্ট করতে যাচ্ছে বা একটা ফেসবুকে অ্যাড রান করতে যাচ্ছে, তার জন্য কি আমি আলাদা করে আরেকটা অ্যাড ম্যানেজার তৈরি করবো? না, আমরা তৈরি করবো না। তার জন্য আমরা আসলে কাজটাই ওভাবে করে নিব না। কেন নিব না জানেন? নানান রিজনটা হচ্ছে, 500 টাকা দিয়ে বুস্টিং করার পর ওই লোক যদি সেলস না পায়, ওই লোক পুরো মার্কেটের মধ্যে বলে বেড়াবে যে আমি খারাপ, আমার এটা কাজ হয় না। এটা কখনো করবেন না। একটা জিনিস বলি, নিজের কোয়ালিটি কখনো ডাউন করবেন না, নিজের কোয়ালিটি কখনো কমাবেন না। টাকা যদি এখন নাও আসে সমস্যা নেই, বাট নিজের কোয়ালিটি কখনো ডাউন করবেন না। এটা পরবর্তীতে গেলে প্রবলেম তৈরি হয় আর কি। মানে 500 টাকা দিয়ে আপনি যদি এখন কাজ করেন, হয়তো বা 1 বছর পর আপনি 500 টাকা দিয়ে কাজ করবেন না, কিন্তু তখন দেখবেন ঠিকই কেউ না কেউ এসে আপনাকে বলবে, ভাই আপনি তো কাজ করছিলেন প্রথম দিকে, এখন তাহলে কেন করবেন না? এই কাজটা কখনো করবেন না। সো এই ব্যাপারটা মাথায় রেখে তারপরে কাজ করবেন যে যেই কোম্পানির সাথে বা যে ব্র্যান্ডের সাথে কাজ করবেন, অবশ্যই তাদের সাথে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রেখে তারপরে কাজ করা স্টার্ট করবেন। আর একটা জিনিস বলি, প্রশ্ন করতে পারেন তাহলে ভাই যারা সাথে কাজ করবো তাদের বাজেট কেমন, তাহলে বলতে পারি। বলবেন যে ভাই আপনার ফেসবুকে যদি আমি মার্কেটিং করি, শুধুমাত্র শুধুমাত্র ফেসবুকেই আমার প্রতি মাসে 10,000 টাকার মার্কেটিং করতে হবে। শুধুমাত্র ফেসবুকে আমার 10,000 টাকার মার্কেটিং করতে হবে, মানে মিনিমাম, একদম সর্বনিম্ন। সেলস পাবেন কি পাবেন না ভাই জানি না, মার্কেটিং করে দিব, আশা করি সেলস পাওয়ার কথা, বাট শিওর ভাই বলতে পারবো না ভাই। আর আপনার চার্জ আপনি কত নেবেন, ইটস আপ টু ইউ, এটা ভাই আপনার ব্যাপার, আপনি কত টাকা করে চার্জ দিচ্ছেন। প্রশ্ন করতে পারেন ভাই 10,000 টাকা দিয়ে ফেসবুকে মার্কেটিং করে আবার আমার চার্জ দিয়ে পাবলিক তো ভাই বাংলাদেশে কি আছে? অভাব নাই, বিলিভ করেন ভাই, অভাব নাই। ঠিক আছে, একটা ছোটোখাটো ব্যবসা করতে গেলেও যদি আপনি পোস্টারিং করতে যান, জাস্ট পোস্টারিং করবে এলাকার মধ্যে, কিছু বিলবোর্ড বানাবো, কিছু সাইনবোর্ড বানাবো, তাতেও ভাই খরচ আছে। তো ফেসবুক তো ভাই এমন জিনিস না যে ভাই এখানে কোনো খরচাপাতি হয় না। ফেসবুক যে কাজ করে ওদেরও তো ভাই ডাটা সেন্টার রাখতে হয়েছে, সার্ভার বসাইতে হয়েছে, কর্মচারীরা কাজ করে ফেসবুকে, ফেসবুকের নিজস্ব স্টাফ আছে, এদেরও তো ভাই বেতন দিতে হয়, নাকি ফেসবুক মাগনা কাজ করে পাবলিক? তা তো ভাই করে না, তাই না? তো ফেসবুকেও তো ভাই কিছু কস্টিং আছে। আপনি যে কষ্ট করে সময় নিয়ে কাজ করবেন, আপনার তো ভাই কিছু কষ্ট আছে। যেই লোকের মাথা ব্যথা আছে যে আমার ব্যবসা বড় করতে হবে, আমার পেজ বড় করতে হবে, তাদের জন্য ভাই হচ্ছেন আপনি। আর যেই লোক চিন্তা করে যে না আমি গ্রুপে গিয়ে মার্কেটিং করে লাইভ ভিডিও করে একটা শো অফ করে আমি সেল নিয়ে চলে আসবো, তাদের ভাই ওভাবে করে থাকতে দেন। এরা ভাই এভাবে করে মার্কেটিং করুক, সমস্যা নেই। তারা যদি বলে ওকে ফাইন, সমস্যা নেই, তুমি ওভাবে করে মার্কেটিং করো, করবে ভাই। আমি জানি, আপনি বলতে পারেন ভাই অনেকেই তো করে দেয়, জানি ভাই করবে, আমি জানি অনেকেই করে দেয়, কিন্তু যারা করে দেয় তারা মানে যেই কাজটা করে দিচ্ছে এই কাজের কোয়ালিটিতে ভাই একটু মানে কম বেশি আছে। ঠিক আছে, একটু দেখবেন, আপনি নিজের দেখার পর পুরো ব্যাপারটা আপনি বুঝবেন যে আসলে তারা কি করে দেয় আর আপনি কি করবেন, এটা আপনি বুঝবেন, সমস্যা নেই। বাট এই কাজগুলো কখনো করবেন না। এটা বলার রিজন হচ্ছে কি, আমি এগুলো দেখানোর পরে প্রিভিয়াস ব্যাচগুলোতে যেটা হয়েছে, অনেকে আপনার ফেসবুক মার্কেটিংয়ে কাজ নিয়ে নিছে, আপনার 500 টাকা 1,000 টাকা দিয়ে কাজ নিয়ে নিছে, যে 1,000 টাকা দিয়ে ফেসবুকে মার্কেটিং করবো, তাও আবার কুপন দিয়ে তারা মার্কেটিং করে দিবে, বায়ার কুপন দিবে, সে অনুযায়ী তারা মার্কেটিং করবে। আমি বললাম যে আপনার তাহলে আপনার পারিশ্রমিক কই? সে বলল ভাই প্রথম কাজ তো মাগনাই করে দিই, সমস্যা নেই। আমি বললাম এই যে মাগনা কাজটা করে দিচ্ছেন,
একসময় দেখবেন এই লোকটাই তার একটা ফ্রেন্ডকে বলবে যে ভাই ও আমার বাংলা কাজ করে দিয়েছিল, সেখানে আপনার কাছে ঠিকই বলবে যে ভাই আপনি তো ওরে করে দিয়েছিলেন, আমার কেন করবেন না। তো এইটা কখনো করেন না, নিজের কোয়ালিটি কখনো ডাউন করেন না। আচ্ছা, সো আমরা একটু ইয়েতে আসি। তো ফেসবুকের অ্যাড ম্যানেজারের মধ্যে একটা অ্যাড রান করার জন্য 3টা স্টেপ আমাদেরকে পার করতে হয় বেসিক্যালি, হ্যাঁ। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেটস, একটা হচ্ছে অ্যাডস। একটু ভালো করে কথাগুলো শোনেন। ফেসবুকে যে কোনো ক্যাম্পেইন রান করার জন্য বা যে কোনো অ্যাড রান করার জন্য 3টা স্টেপে আমাদেরকে 3টা ধাপ পার করতে হয়। একটা হচ্ছে ক্যাম্পেইনস, একটা হচ্ছে অ্যাড সেটস, আর একটা হচ্ছে অ্যাডস। ক্যাম্পেইনস পার্ট যেটা, একটু ভালো করে শুনুন। ক্যাম্পেইনস পার্টের মধ্যে আমরা ফেসবুককে বলে দেই আমাদের মূল এক্সপেকটেশনটা আসলে কি ফেসবুকের কাছ থেকে। মূল এক্সপেকটেশনটা আমাদের সেলস না, অ্যাকচুয়ালি আমরা কি চাচ্ছি ফেসবুকের কাছ থেকে। আমরা কি আমাদের পেজে কেউ মেসেজ করুক সেটা চাচ্ছি, আমাদের পোস্টে কেউ এঙ্গেজ হোক সেটা চাচ্ছি, নাকি আমাদের পোস্টে অনেক বেশি মানুষ দেখুক সেটা চাচ্ছি, নাকি আমাদের ভিডিওতে অনেক বেশি ভিউ আসুক সেটা চাচ্ছি, নাকি চাচ্ছি আমাদের অ্যাপস ডাউনলোড হোক সেটা চাচ্ছি, নাকি চাচ্ছি আমাদের ওয়েবসাইটে পাবলিক মুভ করুক, তারা ভিজিটর হয়ে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুক সেটা চাচ্ছি। কি চাচ্ছি অ্যাকচুয়ালি, এটা আমাদেরকে একটু আগে এনশিওর করতে হবে যে আমরা ফেসবুকের কাছ থেকে কোন পার্সপেক্টিভের জন্য এই অ্যাডটাকে রান করছি, ফেসবুক কি দিবে বা কোন জিনিসটার জন্য আমরা ফেসবুকে এই অ্যাডটা ছাড়ছি আর কি। এই জিনিসটা আমরা ক্যাম্পেইনস পার্টে ফেসবুককে স্পষ্ট করে বলে দিব। এই বলে দেওয়ার পিছনে কিছু রিজন আছে, কিছু ধাপ আছে, আমি ডিটেলসে আরও পরে যাব, বাট এটা হচ্ছে বেসিক যে ফেসবুকের ক্যাম্পেইনস পার্টের মধ্যে আমরা ফেসবুককে বলে দিব যে ফেসবুকের কাছ থেকে আমরা কি চাচ্ছি। ভিডিওতে ভিউ চাচ্ছি, পেজে মেসেজ চাচ্ছি, আমরা অনেক বেশি রিচ চাচ্ছি, আমাদের একটা অনেকে দেখবে সেটা চাচ্ছি, অ্যাপস ডাউনলোড করুক সেটা চাচ্ছি, বা আমরা যে কোনো কিছু হইতে পারে, বাট কিছু একটা চাচ্ছি আমরা, এইটা স্পষ্ট করে ক্লিয়ার করে দিব ক্যাম্পেইনস পার্টে ফেসবুকের কাছে। সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাড সেটস। অ্যাড সেটস পার্টের মধ্যে আমরা ফেসবুককে বলে দিব যে আমাদের এই অ্যাডটা কোন লোকেশনে, কোন এজে, কোন ইন্টারেস্টেড টাইপের মানুষের কাছে, কোন ডিভাইসগুলোতে এটা শো করবে। লাইক আমি যদি বলে দিই যে আমি একটা ছোট টি শার্ট যদি সেল করতে চাই, টি শার্টটা যদি হয় আমার ছেলেদের জন্য, সো আলটিমেটলি সেক্ষেত্রে আমি ছেলেদের কাছে এই অ্যাডটা যাবে যাদের বয়স হবে 20 থেকে 30। তারপর হচ্ছে আপনার মোটামুটি আমি বলতে পারি যে এরা হবে ঢাকার বাসিন্দা, ঢাকার মধ্যে থাকবে। থার্ডলি যেটা, সেটা হচ্ছে বলতে পারে যে এরা মোবাইল থেকে কিনবে বা আমার একটা শুধুমাত্র মোবাইলে চলবে। মোবাইলে বলতে আমি বলে দিতে পারি শুধুমাত্র অ্যান্ড্রয়েডে আমার এই অ্যাডটা যাবে। আমি একদম স্পেসিফিক করে এখানে বলে দিতে পারবো জিনিসটা, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা আমি অ্যাড সেটসের মধ্যে বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে দিতে পারি ফেসবুকের কাছে। আচ্ছা, অ্যাডস পার্ট যেটা, এটা হচ্ছে আমার অ্যাডের ব্যানার বা অ্যাডের পোস্টার, যেই পোস্টটা অ্যাকচুয়ালি আমার ফেসবুকের টাইমলাইনে আমার অডিয়েন্স দেখবে। যেই অ্যাডটা বা যেই পোস্টটা আমার অডিয়েন্স বা আমার অ্যাডের যারা মানে ফিউচার যারা অডিয়েন্স হবে আমার অ্যাডের, বা ফেসবুক যারা কাছে আমার অ্যাডটাকে নিয়ে যাবে, তারা যেই পোস্টটা আমার এই অ্যাডের জন্য দেখবে সেটাকে বলা হচ্ছে অ্যাডস। সো এই অ্যাডসের মধ্যে আমরা সুন্দর করে আমাদের একটা পোস্টার ক্যাপশন দিব, একটা ছবি দিব, এই পার্টগুলো আমরা এই অ্যাডস পার্টের মধ্যে দিব। এবং এই 3টা পার্টকে আমরা কম্বিনেশন করে একটা অ্যাড ফেসবুকে রান করব এবং ফেসবুকে আমরা অ্যাডটাকে তৈরি করব। এই 3টা বিষয়ের কাজ কি সবাই বুঝতে পারছি আমরা? কোনটার কি কাজ, ক্যাম্পেইনসে কি করব, অ্যাডসে কি করব, আর অ্যাডসে কি করব, এটা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে 3টা পার্টের মধ্যে কিভাবে করে? শর্ট করে ক্যাম্পেইনস আর রেড সেটস যদি একটু বলতেন। আচ্ছা, ওকে। ক্যাম্পেইনস পার্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা ফেসবুকের কাছে কি চাচ্ছি, আমরা কি চাচ্ছি, আমাদের এক্সপেকটেশনটা আসলে কি ফেসবুকের কাছ থেকে, এইটা আমরা বলে দিব। আর অ্যাডসেটস পার্টের মধ্যে আমরা কোন জায়গার চাচ্ছি, কোন এলাকার চাচ্ছি, কোন ডিভাইসের চাচ্ছি, এই কোন জিনিসটার অ্যান্সার আমরা ফেসবুকের কাছে অ্যাডসেটসের মধ্যে দিয়ে দিব। এই ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এবার অ্যাড ম্যানেজার থেকে যদি আমি কোনো রকম অ্যাড রান করতে চাই ফেসবুকে, তাহলে আমাকে এই ক্রিয়েট একটা অপশন আছে। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, তখন সেক্ষেত্রে আমি এটা দেখতে পারবো যে আমার এখানে ফেসবুক একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে বলবে। এখানে আমি 11টা অবজেক্টিভ দেখতে পাবো। আমি ফেসবুকের কাছ থেকে কী চাচ্ছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাচ্ছি, রিচ চাচ্ছি, ট্রাফিক চাচ্ছি, এঙ্গেজমেন্ট চাচ্ছি, অ্যাপ ইনস্টল চাচ্ছি, ভিডিও ভিউ চাচ্ছি, কী চাচ্ছি অ্যাকচুয়ালি, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, একটু বলে নেওয়াটা ভালো, এই প্রত্যেকটা পার্টকে বলা হয় এক একটা অবজেক্টিভ বা ক্যাম্পেইন অবজেক্টিভ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেসিক্যালি 11টা অবজেক্টিভ এখানে দেখতে পাই। এখানে থাকে হচ্ছে মোটামুটি আপনার 6টা, এখানে থাকে 2টা, এখানে থাকে 3টা, মোটামুটি আপনার 11টা অবজেক্টিভ এখানে থাকে।
আপনি যখন ফরেন কোনো কান্ট্রির জন্য কাজ করবেন, লাইক আপনি যদি আজকে মাইক্রোসফটের জন্য যদি কাজ করেন, লাইক মাইক্রোসফট যদি আপনাকে নিযুক্ত করে অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবে তাদের কোম্পানিতে, তখন আপনি খেয়াল করলে দেখবেন তাদের এখানে এই 11টা অবজেক্টিভ থাকে না, ওদের অ্যাড ম্যানেজারের 7টা অবজেক্টিভ থাকে। তখন অনেকেই একটু কনফিউজড হয়ে যায় আসলে কেন হয় এই জিনিসটা। বা আমেরিকান যখন কোনো অ্যাড ম্যানেজার আমরা কাজ করি, বেসিক্যালি এটাই হয়, আপনি যখন বড় কোনো ব্র্যান্ডের সাথে বা কোনো কোম্পানির সাথে কাজ করেন, তারা দেখবেন আপনাকে অ্যাড ম্যানেজার দিয়ে দিবে এভাবে করে। তখন দেখবেন যে আসলে ওদের এখানে 11টা থাকে না, থাকে হচ্ছে আপনার 7টা। ঠিক আছে, এটা একটা রিজন আছে, একটু ভালো করে শোনেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেই অ্যাড ম্যানেজারগুলো আমরা চালাই, এই প্রত্যেকটা অ্যাড ম্যানেজার চলে হচ্ছে অকশন মোডে। এই প্রত্যেকটা অ্যাড ম্যানেজার চলে হচ্ছে অকশন মোডে। আর অকশন মোডের মূল কথা হচ্ছে যে আপনার যে যত বেশি টাকা দিবে সে তত ভালো অডিয়েন্স পাবে, যে যত বেশি টাকা দিবে সে তত ভালো অডিয়েন্স পাবে। আমি এবং আপনি দুজনেই ক্লথিং বিজনেস করি, আপনিও টি শার্ট বেচেন, আমিও টি শার্ট বেচি। আপনার লোকেশন হচ্ছে ঢাকা, আমার লোকেশন বুঝলাম না একটু ভালো মতো স্যার। আচ্ছা আমি আবার রিপিট করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেই অ্যাড ম্যানেজারগুলো চালাই, লাইক আমার সামনে যে অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড ম্যানেজারগুলো, মানে যেগুলো বাংলাদেশি আইপি দিয়ে বাংলাদেশি কার্ড দিয়ে চালানো হয়, এই অ্যাড ম্যানেজারগুলোতে আপনার ফেসবুক অকশন মোডের অ্যাড ম্যানেজারগুলো দিয়ে থাকে, অকশন মোডের অ্যাড ম্যানেজার দিয়ে থাকে। অকশন মোডের অ্যাড ম্যানেজার বোঝার সিস্টেম হচ্ছে, অকশন মোডে আপনার 11টা অবজেক্টিভ থাকে। এখানে যেরকম 11টা অবজেক্টিভ দেখতে পাচ্ছেন, এই 11টা অবজেক্টিভ দেওয়া থাকে আপনার অকশন মোডে। আমারটা এখন অকশন মোডে আছে। সো এই অকশন মোডের অ্যাড ম্যানেজারের মূল কথা হচ্ছে আপনি মানে যে যত বেশি টাকা দিবে সে তত বেটার অডিয়েন্স পাবে। ধরেন আপনি এবং আমি দুজনে টি শার্ট বেচি, ঠিক আছে, আপনি এবং আমি দুজনে টি শার্ট বেচেছি, আপনার লোকেশন ঢাকা, আমার লোকেশন ঢাকা, আপনিও এজ দিচ্ছেন 20 থেকে 30, আমিও এজ দিচ্ছি 20 থেকে 30, তাহলে ফেসবুক দেখবে কে বেশি টাকা দিচ্ছে, আপনি দিচ্ছেন না আমি দিচ্ছি। যদি আমি প্রতিদিন পার ডে ফেসবুককে $5 দেই আর আপনি যদি $6 দেন, ফেসবুক আপনাকে বেটার রিচ দিবে আমার থেকে। যদি প্রতিদ্বন্দ্বী না থাকে, যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কিছু করার নেই, তাহলে আপনি ভালো করবেন, তাই না? যদি প্রতিদ্বন্দ্বী না থাকে, মাঠে যদি অন্য কোনো বিপরীত মানে বিপক্ষ দল যদি নাই থাকে, তাহলে তো গোলটা আপনি ইজিলি দিতে পারবেন, সহজ সিস্টেম। বাট যদি খেলোয়াড় থাকে, তাইলে তো ভাই বল নিয়ে পরে আপনার গোল পোস্টের মধ্যে বল ঢুকেইতে হবে, তাই না? সো এইটা হচ্ছে ব্যাপার। আর এই জিনিসটা যদি আমি একটু চিন্তা করি, এটা একটু খারাপ জিনিসই, কারণ টাকার একটা অ্যামাউন্ট এখানে চলে আসে। আবার যদি থিঙ্কিং করি, এটার ভালো জিনিসও, কারণ আপনি যদি ঢাকা, চট্টগ্রাম আর সিলেট, রাজশাহী যদি কয়েকটা বড় বড় শহর যদি বাদ দেন, তাহলে সারা বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, কম্পিটিশন নাই, কম্পিটিশন নাই, অনেক কম কম্পিটিশন। তবে হ্যাঁ, এটা সত্যি অডিয়েন্স অনেক কম। ঢাকার মধ্যে আপনার ফেসবুক ইউজার হয়তো বা আছে আপনার কয়েক লাখ, হয়তো বা এমন অনেক জায়গা আছে যেখানে ফেসবুক ইউজার কয়েক হাজারও নাই, থাকতে পারে। সো কম্পিটিশন যেমন কম, একই রকমভাবে অডিয়েন্সের সাইজও কম। সো আপনার কনভার্সন রেট কি বেশি হবে না কম হবে, এটা ডিপেন্ড করবে আপনার ওই অ্যাডের ডিজাইনের উপরে, অ্যাডের লেখার উপরে, মানে এটা নির্ভর করবে। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে বিডিং সিস্টেম অ্যাড ম্যানেজার। বিডিং সিস্টেম, বিডিংয়ের মূল কথা হচ্ছে যার অ্যাডে যত ভালো এঙ্গেজ আসবে, যার একটা মানুষ যত বেশি পছন্দ করবে, তার একটা তত ভালো রিচ করবে। ধরেন আপনি এবং আমি দুইজনই আপনার অ্যাড দিচ্ছি ফেসবুকে, আপনার বাজেট হচ্ছে $6, আমার বাজেট হচ্ছে $5, ঠিক আছে, কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি খারাপ। আপনার অ্যাডের কোয়ালিটি খারাপ বলতে আপনার অ্যাডে পাবলিক এঙ্গেজ হচ্ছে না, তারা আপনাকে পছন্দ করছে না, তারা আমাকে পছন্দ করছে। এখন ফেসবুক ধরেন আপনাকে ধরেন ফেসবুক হচ্ছে আপনাকে অ্যাড স্কোরের দিক থেকে বা অ্যাড কোয়ালিটির দিক থেকে আপনাকে নাম্বার দিল 5, তাহলে 5 আর 6 মিলে কত হইল? 11। আর আমাকে ধরেন ফেসবুক নাম্বার দিল 7, তাহলে ধরেন তাহলে 7 আর 5 মিলে কত হইল? 12। সো আপনার থেকে আমার অ্যাড তখন বেটার কাজ করবে। বিষয়টা কি ক্লিয়ার? এটা আপনি এখানে দেখতে পারবেন না, এটা আপনি দেখতে পারবেন বাংলাদেশ ছাড়া। আপনি যখন কোনো ফরেন কান্ট্রির জন্য কাজ করবেন, যখন কোনো ফরেন এজেন্সির জন্য যখন আপনি মার্কেটিং করে দিবেন, ওদের অ্যাড ম্যানেজারের মতো সিস্টেমটা থাকে। ওইখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটা অ্যাডের কোয়ালিটি আছে একটা জিনিস, এবং সেখানে আপনার 11টা অবজেক্টিভ থাকে না, সেখানে অবজেক্টিভ থাকে হচ্ছে অনলি 7টা, ঠিক আছে। এখানে তো 11টা পার্ট আছে, 11টা আমি জিনিস চাইতে পারি ফেসবুকের কাছে, এখানে এতগুলো থাকে না, থাকে হচ্ছে অনলি 7টা। সো এই
7টা দিয়েই আপনাকে অ্যাড রান করতে হবে, এবং যে ভালো কাজ করবে, যারা একটা বেটার রান করবে, তাকে ফেসবুক একটা কোয়ালিটি স্কোর দিবে। যার কোয়ালিটি স্কোর প্লাস বাজেট দুইটা বেশি হবে, ফেসবুক তাকে বেশি রিচ দিবে। এই জিনিসটা কি ক্লিয়ারলি বুঝতে পারছে আমরা অকশন মোড অ্যান্ড বিডিং মোডের ব্যাপারটা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফাইন। এবার হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশের অ্যাড ম্যানেজারগুলো চলে হচ্ছে আপনার অকশন মোডে, আপনি চাইলেও এখানে বিডিং মোড আনতে পারবেন না, কারণ ফেসবুক দিবে না এটা। আপনার ফেসবুক কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে দেশগুলো আছে বেসিক্যালি সেখানেই দেয়। তাছাড়া বাংলাদেশের আপনার ওভাবে করে করতে গেলে পরে কিছু কার্ড টার্ড লাগে, লাইক মনে করেন আপনার আমেরিকান কিছু কার্ড টার্ড লাগে, আমেরিকান ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হয়, ঝামেলা করা অনেক। যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের অ্যাড ম্যানেজার চলে আসি। এখানে আপনি যখন অ্যাড রান করতে যাবেন, আপনাকে 3টা পার্ট দেখাবে ফেসবুক। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কনসিডারেশন, অ্যান্ড একটা হচ্ছে কনভার্সন। আচ্ছা, এখানে একটু চলে আসে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং আপনার ডিজিটাল মার্কেটিংয়ের একটু যুদ্ধের ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো আমি যদি ওটা দেখাই আপনাকে, যে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য বলতে কীরকম? ট্র্যাডিশনাল মার্কেটিংটা আসলে যখন কোনো করা হয়, সেটা আসলে খুব ইম্প্যাক্টফুল হয়, খুব ইম্প্যাক্টফুল হয়। কেন হয় খেয়াল করে দেখবেন, বড় বড় যে বিলবোর্ডগুলো আমরা দেখি, যে পোস্টারিংগুলো আমরা দেখি, শুধুমাত্র পোস্টারিং আর বিলবোর্ড করেই কিন্তু অনেক কোম্পানি আমাদের ব্রেনের মধ্যে চলে আসে। এটা কিন্তু হয়, ঠিক আছে? আজকের ডিলে যখন আজ থেকে 10 বছর আগে তাদের মার্কেটিং করা স্টার্ট করে, তারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের থেকে তারা বেশি মনোযোগী ছিল তাদের আপনার বিলবোর্ডের প্রতি, এবং তারা কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং কিছুটা ইম্প্যাক্ট ফেলছিল। রিজন ছিল তখনকার সময় ট্র্যাডিশনাল মার্কেটিং দিয়ে অনেক কোম্পানি ভালো কাজ করতে পারতো। ট্র্যাডিশনাল মার্কেটিংটা কিন্তু আসলে খুব ইম্প্যাক্টফুল, ইটস ট্রু। আপনি টিভিতে একটা বিজ্ঞাপন দেখেন, আপনি নিউজ পেপারে একটা বিজ্ঞাপন দেখেন, একটা পেপারে কাটিং দেখেন, এগুলো আপনার ব্রেনের মধ্যে থাকবে, আপনার মগজের মধ্যে গেঁথে যাবে জিনিসগুলো। ডিজিটাল মার্কেটিংয়ে আসলে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে প্রচুর অ্যাড দেখি, ঠিক আছে? সারাদিন আপনি যদি এখন আপনার ফেসবুকের টাইমলাইনটা যদি স্ক্রল করেন, আপনি দেখবেন আপনি 10 মিনিট স্ক্রল করলে পরে কম করে হলেও আপনি 5 থেকে 6টা কোম্পানির অ্যাড দেখছেন। এই যে এতগুলো কোম্পানির বিজ্ঞাপন আমরা দেখছি, এটা আসলে হচ্ছে আমাদের মধ্যে অতটা ইম্প্যাক্ট ফেলে না, কারণ আমরা ফেসবুক আসলে খুব স্ক্রলিং মোডে থাকি। এটা কখনো হয় না যে আপনি ফেসবুকের প্রত্যেকটা পোস্ট একদম ক্যাপশন ধরে ধরে পরে আপনি নিচের দিকে স্ক্রল করছেন, এটা কখনো হয় না। আমরা ছবি দেখি না ভালো করে, আমরা জাস্ট স্ক্রলিং করতেই থাকি। আমরা যে জিনিস দেখবো, এই দেখাটা আসলে আমাদের জন্য হয় না। তো সেম ওয়ে বিজ্ঞাপনের জন্য সেম কথা, আমরা একটা জিনিস স্ক্রলিং করে চলেই যাই, এবং এটা আমাদের মধ্যে কোনো রকম ইম্প্যাক্ট ফেলে না, এবং এটা আমরা আসলে ব্রেনের মধ্যে থাকে না। অন্যদিকে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে একটা জিনিস আমাদের ব্রেনে অনেকক্ষণ ধরে থাকে, অনেকক্ষণ ধরে সেটা আমাদের ব্রেনের মধ্যে স্টে করতে পারে। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আবার সেটা হয় না, ডিজিটাল মার্কেটিংয়ে আবার সেটা হয় না। ডিজিটাল মার্কেটিংয়ে আমরা আসলে একটা জিনিসকে ওভাবে করে হচ্ছে আসলে ব্রেনের মধ্যে আমরা রাখতে পারি না, এটা চলে যায় ব্রেন থেকে আর কি। এ ধরনের জিনিস দেখছেন, আপনি একটা ভিডিও দেখছেন, এটা হচ্ছে যে আপনার আসলে মনে নেই কী যেন ছিল নামটা, ভিডিওটা ভুলে গেলাম। তো এরকমটা হয় ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে। আপনি কোথাও যাচ্ছিলেন, একটা বড় করে জ্যামের মধ্যে বসেছিলেন, একটা বড় করে পোস্টার দেখছেন যে আপনার অমুক কোম্পানি একটা সাবান বানাইছে, এই সাবান গায়ে মাখলে পরে 7 দিনের মতো পুরো রং ফর্সা হয়ে যাবে, হরেন কথার কথা। তো এই যদি হয় বিজ্ঞাপনের স্টাইল আপনাদের মাথার মধ্যে থাকবে, এটা মাথার মধ্যে বা ব্রেনের মধ্যে আপনার থাকে। এরকম কিছু ব্যাপার আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কনসেপ্টের মধ্যে আছে, যেটা আবার ট্র্যাডিশনাল মার্কেটিং একটা প্রোস বলতে পারি আমরা। তারপরও ডিজিটাল মার্কেটিংয়ে এই সিস্টেমগুলোকে আসলে আমরা যদি চিন্তা করি, যে এটা আবার আমরা কিছু ক্ষেত্রে আবার অ্যাডভান্টেজ পাই। যেমন ডিজিটাল মার্কেটিংয়ে আপনি খুব সুন্দর করে একটা কাস্টমারের আপনি ট্র্যাকিং করতে পারবেন। ধরেন একটা লোক, আপনি ধরেন আজকে একটা ক্লথিং স্টোর দিচ্ছেন, একটা ক্লথিং স্টোরে ধর আপনি সেল করছেন, একটা লোক আপনার দোকানে আজকে ঢুকছে, ঢুকে সে একটা প্রোডাক্ট দেখছে, তার পকেটে টাকা নাই, তার পকেটে আজকে টাকা নাই, সে প্রোডাক্টটা দেখছে ভালো লাগছে কিন্তু দামটা বেশি, সে চিন্তা করছে এই প্রোডাক্টটা সে কিনবে, এই প্রোডাক্টটা সে কিনবে, কিন্তু আজকে না, আরেকদিন সে কিনবে, যেহেতু আজকে টাকা নেই তো কিনতে পারতেছে না, সে বের হয়ে চলে গেছে। 2 দিন পরে পকেটে টাকা আসছে, সে আপনার দোকান থেকে যেতেছিল, পথে দেখে আরেকজন বিক্রেতা ওই জিনিসটাই আরেকটু কম দামে সেল করতেছে, সেম জিনিস, ধরেন একদম সেম জিনিস আরেকটু কম দামে সেল করতেছিল, ধরেন ফুটপাতে সেল করতেছিল।
আপনি তো দোকান নিয়ে বসছেন, আপনার তো দাম একবারে কমানো সম্ভব না, বাট ওই লোক ফুটপাতে সেল করে, তার তো প্রাইস একটু সে কমায় রাখতে পারে, সো সে একটু কমায় রাখতেছিল। ওই লোক তখন ফুটপাত থেকে জিনিসটা কিনে নিয়ে চলে গেছে, আপনার দোকানের আসে নাই। এই যে জিনিসটা যে ঘটলো, এটা আপনি ট্র্যাকিং করতে পারবেন না ট্র্যাডিশনাল ওয়েতে, বাট এইটা খুব স্মার্টলি আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনার ওই ডিজিটাল মার্কেটিং। এবং এই ট্র্যাকিংটা যে আমরা কীভাবে করে করি এটা আপনি মানে বুঝবেন আস্তে আস্তে করে, ঠিক আছে? এটা বোঝা যায় মাঝখান দিয়ে আপনার এই যে একটা ইয়ে হয়েছিল কোভিড-19 সময়, দেখে আপনার টেস্টিং, কোভিড-19 টেস্টিং অনেক ইয়ে বেরিয়েছিল, যে কিছু অ্যাপ ট্যাপ বেরিয়েছিল যে কোভিড-19 টেস্ট করে দিতে পারে, যে আপনার করোনা ভাইরাস হয়েছে কি হয় না টেস্ট করতে পারে, দেখছিলেন? ভুয়া হোক, ফেক হোক, রিয়েল হোক, বাট বাইরে ছিল কিছু অ্যাপস, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করছি। আবার মধ্যে আবার সরকারিও একটা মনে হয় বের করছিল, ডিএনসিসি আর কি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটাই তো আসলে ব্যাপারগুলো হয়তো এখন আমাদের কাছে রিয়েল বলে মনে হচ্ছে না, ফেক বলে মনে হচ্ছে, বাট টেকনোলজি কিন্তু আপডেট হচ্ছে। টেকনোলজি এতটাই আপডেট হচ্ছে যে চিন্তা করা হচ্ছে যে আপনি যখন মোবাইল স্ক্রিন যখন টাচ করবেন, আপনার ব্লাড প্রেশার ওয়াইজ আপনার মোবাইল ডিসিশন নিয়ে নিবে যে আপনি এখন কোন মুডে আছেন, আপনি কি অ্যাংরি মুডে আছেন, নাকি আপনি স্যাড মুডে আছেন, নাকি হ্যাপি মুডে আছেন, আপনি কোন মুডে আছেন। এটা আপনার রক্তের যে ব্লাড প্রেশারটা আছে না, আপনি যে স্ক্রিনটা যে টাচ করতেছেন, টাচ করে বুঝে ফেলতে পারবে আপনার মোবাইলের স্ক্রিনগুলো। এবং এই জিনিসটা ট্র্যাকিং করা হবে, এইটা ট্র্যাকিং করে এই ডাটাটা ফেসবুক বা গুগল এটা আসলে ট্র্যাকিং করতে যাচ্ছে, করে তারা ওই সময় ওই রিলেটেড যারা পোস্ট করছে, ধরেন আপনি এখন খুব হ্যাপি মুডে আছেন, তখন ফেসবুক আপনাকে অনেক ফানি ফানি কন্টেন্ট দেখাবে। এবং আপনি অনেক স্যাড মুডে আছেন, তখন ফেসবুক আপনাকে অনেক মোটিভেটেড অনেক কন্টেন্ট সে আপনার সামনে নিয়ে চলে আসবে। আপনি অনেক অ্যাংরি মুডে আছেন, তখন অ্যাংরি হইলে বা রাগ করলে কী কী সমস্যা হতে পারে, এই রিলেটেড কন্টেন্ট ফেসবুক আপনার সামনে নিয়ে চলে আসবে। এবং এটা অনেকটা প্রায় সাকসেসফুল হয়ে গেছে, অনেকটা প্রায় এটা মানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে জিনিসটা। চাইনিজ টেকনোলজি মেবি এটা করতে পারছে, বেটার ভার্সন আছে, রিলিজ করে না এখনও, বাট করছে, এবং আমেরিকাও ট্রাই করতেছে আর কি। এটা হয়ে যাবে আই থিঙ্ক সো, মেবি 2-3 বছর পরে এটা আমরা দেখতে পারবো যে এটা হয়তো চলে আসছে। হয়তো মনে হতে পারে ভাই এত আপডেট কীভাবে করা হয়, বাট ইটস ট্রু, এটা হচ্ছে, ঠিক আছে? এবং তখন আপনি দেখবেন যে আপনি যেই মুডে থাকবেন ওই মুডের আপনি ওই ইয়ে দেখবেন, আপনার কি বলে ফেসবুকে আপনি কন্টেন্ট দেখবেন। এবং অলরেডি মনে হয় খেয়াল করছেন ইউটিউবে আপনি যেই রিলেটেড কন্টেন্ট বেশি পছন্দ করেন, ওই রিলেটেড কন্টেন্টই পুরো সামনে চলে আসে, ঠিক আছে? আমার সাথে একটা করছে ভাই, বুঝছেন, আমি একটা জুতার ভালো লাগছে, ওই স্ক্রিনশট দিছি, এরপরে গত 3 দিন খালি ওই নতুন নতুন জুতার পেজ, আচ্ছা, অন্য কিছু দেখি না, খালি জুতার জুতা স্ক্রিনশট দিছি। আমার মনে হয় এটাও বুঝে ওরা, না এটা দাম অনুযায়ী ওর এটা 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 ট্র্যাকিং করা, ওরা এগুলো ট্র্যাকিং করে, বাট তাছাড়া ব্লাড প্রেশারটাকে ট্র্যাকিং করতে, মানুষ কোন মুডে আছে এটা এটা শহরটা ট্র্যাকিং করবে আর কি। এটা ট্রাই করা হচ্ছে যে ফোনের স্ক্রিনে এটা ট্র্যাকিং করে ফেলবে, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে যে এই পুরো ব্যাপারটাকে ট্র্যাকিং করার জন্য একটা কাস্টমার যেন আপনাকে ভুলে না যায়, আপনার ব্র্যান্ডটাকে যেন তারা ভুলে না যায়, এই জন্য আমরা 3টা লেয়ার তৈরি করি। একটা কাস্টমারকে আমরা একটা প্রোডাক্ট পারচেস করানোর জন্য 3টা লেয়ার তৈরি করি, এবং এই 3টা লেয়ারকে আমরা একটা ফুল স্ট্র্যাটেজি বা একটা ফুল ফানেল বলি। একটু বলে রাখাটা ভালো। 3টা লেয়ারের বা 3টা ফান বা 3টা মানে ফ্লোরের বা 3টা ধাপের স্টেপের আপনার যে স্ট্র্যাটেজি বা ফানাল জিনিসটা যেটা আমি বললাম, এটা খুব বড় একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা হিউজ বড় একটা সাবজেক্ট। এই স্ট্র্যাটেজি বা ফানেলসের উপর অনেকে পিএইচডি মাস্টার্স পর্যন্ত করে, অনেকে পড়াশোনা করে, তাদের সাবজেক্টটি হচ্ছে স্ট্র্যাটেজি আর ফানেলস, এটা হয়, ঠিক আছে? এটা বিশাল বড় একটা জিনিস। সো আমি আপনাকে এই পুরো কোর্সের মধ্যে আসলে এটা নিয়ে এত ধারণা দিতে পারবো না। আমরা যে পার্টটা নিয়ে কাজ করবো এটা খুবই ছোট্ট একটা পার্ট, একদম বেসিক একটা জিনিস, ঠিক আছে? বাট ওইটা আমরা দেখা যাচ্ছে চেষ্টা করবো। এবং তার একটা পার্ট হচ্ছে টোফু, মোফু আর বোফু। টোফু মিন্স টপ অফ দ্য ফানেল, মোফু মিন্স মিডল অফ দ্য ফানেল, অ্যান্ড বোফু মিন্স বটম অফ দ্য ফানেল। আমি একটু দেখাই আপনাদেরকে। একটা অডিয়েন্স বা একটা ফেসবুক ইউজার যখন ফেসবুকে আপনার কোনো একটা বিজ্ঞাপন দেখে, এই বিজ্ঞাপনটা দেখার পরে আসলে এই লোকটা একটা প্রোডাক্ট পারচেসিং মুডে আসলে থাকে না। ওই ভদ্রলোক একটা প্রোডাক্ট পারচেস করবে এই মুডে আসলে সে থাকে না। এই টাইপের অডিয়েন্সকে আমরা বলি হচ্ছে কোল্ড অডিয়েন্স। নামগুলো একটু মনে রাখেন, এটা অনেক সময় আপনার প্রয়োজন পড়ে, অনেক সময় লাগবে জিনিসগুলো। সো টোফু পার্টে, টপ অফ দ্য ফানেল পার্টে যারা থাকে এদেরকে আমরা বলি কোল্ড অডিয়েন্স। এরা এখন আসলে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য তারা আসলে উপযুক্ত না। সো আমরা যেটা করি,
টোফু পার্টে আমরা আমাদের অডিয়েন্স যারা থাকে এই সমস্ত অডিয়েন্সদেরকে আমরা কোনো একটা ফ্রিতে কোনো কিছু প্রোভাইড করতে চেষ্টা করি যাতে তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারে। ফ্রিতে যদি কোনো কিছু দিতে চাই তো তার জন্য হচ্ছে যে আমরা কিন্তু বলতে পারেন যে ভাই ফ্রিতে তো ভাই ফিজিক্যাল প্রোডাক্ট দেওয়া তো পসিবল না। লাইক আমি এখন ফেসবুকে আপনার ধরেন টি শার্ট সেল করি, এখন টি শার্ট তো আমি ফ্রি দিতে পারবো না, তাই না? আচ্ছা, টি শার্ট ফ্রিতে দিতে না পারে কিন্তু একটা অফার তো দিতে পারেন যে আপনার এই শীতকাল উপলক্ষে বা আপনার একটা জিনিস উপলক্ষে, একটা ইভেন্ট উপলক্ষে ধরেন আপনি বললেন যে কেউ যদি আমার পেজ থেকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমার এই পেজটা যদি হচ্ছে আপনার 10টা পোস্ট বা 5টা পোস্ট যদি কেউ শেয়ার করে বা কেউ যদি আমার পোস্টে যদি কেউ যদি রিভিউ দেয় এবং এই ধরেন এই আপনি 3টা বা 4টা ধরেন স্টেপ বা আপনি ইয়ে দিলেন, যে এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আমি তাকে সেটা যারা সবচেয়ে ভালো বেশি করবে বা যারা সবচেয়ে ভালো করবে এদেরকে আমি লটারির মাধ্যমে দুজনকে হয়তো বা একটা টি শার্ট গিফট করবো বা এদেরকে আমি একটা টি শার্ট গিফটে পাঠিয়ে দিব। থাকেন আপনার কাছে তো মনে হতে পারে যে এইটা আপনার ফ্রিতে আপনি দিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি না। এইটা দেওয়ার ফলে আপনি অনেক অডিয়েন্সকে ট্র্যাপ করতে পারতেছেন আপনার এই পেজের সাথে বা আপনার এই বিজনেসের সাথে, যারা হয়তো বা এর আগে আপনার নামও শোনে নাই তারা কিন্তু সেটাকে তখন অ্যাট্রাক্ট হবে। খেয়াল আপনাদের মনে থাকার কথা, দারাজ যখন প্রথম বাংলাদেশের দিকে আসে তারা কিন্তু মোবাইল ফোনগুলোকে অনেক কম প্রাইসে দেওয়ার ট্রাই করতো, আপনাদের মনে আছে জিনিসটা। ইভেলে যখন প্রথম দিকে আসে তারা কিন্তু বেশ কম প্রাইসে আপনার একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং কম প্রাইস বলতে অনেক কম প্রাইসে দেওয়ার জন্য ট্রাই করে, আপনাদের মনে আছে। সো এই জিনিসটা খুব ভালো কাজ করে, অডিয়েন্সকে কম প্রাইসে কিছু দেওয়া বা কিছু ফ্রি কিছু প্রোভাইড করা, কিছু গিফট দেওয়া, এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে? সো আপনার একটা অডিয়েন্স যখন টোফু পার্টে আছে, টপ অফ দ্য ফানেল পার্টে আছে, তখন সে হচ্ছে আপনার কোল্ড অডিয়েন্স। এই লোকটা এখনও জানে না আপনার কাছ থেকে টি শার্ট কিনলে পরে আপনি যে টি শার্টটা ডেলিভারি দেন এটা কি যেটা সে বলছে সেটাই ডেলিভারি দেন নাকি আপনি ছিঁড়া টি শার্ট ডেলিভারি দিয়ে দেন। আপনার টি শার্ট যেটা দেখাইছেন আপনি পোস্টের মধ্যে, এটার যে কাপড়ের কোয়ালিটি আর আপনার যে কাপড়ের কোয়ালিটি যেটা ডেলিভারি দিচ্ছেন দুটো কি সেম, আপনার কালার কি সেম, আপনার কটন কি সেম, এগুলো হয়তো বা তখন আপনার অনেকে বিলিভ করবে না। বাট যখন ধীরে ধীরে যখন তারা দেখবে যে না এটা সত্যি, এটা আসলে রিয়েলি তারা রিয়েল প্রোডাক্টে দিচ্ছে আর রিয়েল ব্যাপারটি তারা আসলে সাজেস্ট করছে, তখন তারা আসলে এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে এই পেজটা আসলে ফেক নেই, এটা একটা রিয়েল পেজ এবং এখানে প্রোডাক্ট অবশ্যই ভালো কোয়ালিটির হয়। সো অডিয়েন্সকে ফ্রিতে কিছু প্রোভাইড করাটা অবশ্যই বেশ ভালো কাজ করে। আচ্ছা, একটা অডিয়েন্সকে আপনি ধরেন ফ্রিতে একটা জিনিস দিলেন, দেওয়ার পরে আপনার পেজে কিছু রিভিউ আসলো, আপনার পেজে কিছু লাইক কমেন্ট শেয়ারটা হলো, আপনাকে মোটামুটি কিছু মানুষজন এখন চিনে। সেকেন্ডলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুবই কম প্রাইসে বা খুবই কম প্রাইসে না হলেও মোটামুটি হচ্ছে এমন কিছু একটা করেন যেন কাস্টমার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডটাকে ছেড়ে আপনার থেকে যেন একটা প্রোডাক্ট সে কিনতে আগ্রহী হয়ে থাকে। যেমন আমি যদি বলি টি শার্ট কেনার জন্য বাংলাদেশে এখন অনেক ভালো ভালো কোম্পানি আছে ভাই, আপনার দারাজও টি শার্ট সেল করে, আরও সেল করতেছে, তারপর হচ্ছে আপনার ইনফিনিটি স্টেসে ওরাও ভাই সেল করে, যে আমি আপনার কাছে টি শার্ট কিনবো কেন, তাই না? আপনার কাছে আমি কী পাচ্ছি, এক্সট্রা ফিচারটা কী পাচ্ছি আমি ঠিক আছে ওকে ফাইন, আপনি আমার ফ্রিতে এর আগে একবার জিনিসটা দিয়েছেন, আপনার কোয়ালিটি ভালো তাও বুঝলাম, কিন্তু আপনার কাছ থেকে আমি পরে টাকা দিয়ে জিনিসটা কিনবো কেন একটু বলেন। এই কিনবো কেনর উত্তরটা আসলে আপনি যদি দিতে পারেন দেন হচ্ছে যে যারা এটার প্রতি ইন্টারেস্টেড হবে তাদেরকে আপনি আপনার ওয়ার্ম অডিয়েন্স হিসেবে আপনি তাদেরকে গণ্য করতে পারেন এবং তারা হবে আপনার মফু পার্টের অডিয়েন্স বা মিডল অফ দ্য ফানেলের অডিয়েন্স। দেখেন আপনার টোফু পার্টের যে অডিয়েন্সগুলো আছে এই সমস্ত অডিয়েন্সটা কিন্তু হচ্ছে আপনার মানে নতুন আপনার ব্র্যান্ডটাকে চিনছে, একদম নতুন, তারা মাত্র চিনছে আপনার ব্র্যান্ডটাকে। আপনি যদি এখনই সেলসের জন্য যদি কাজ করা স্টার্ট করেন তারা ম্যাক্সিমাম টাইম আপনার কাছ থেকে প্রোডাক্ট বা কোনো কিছু পারচেস করবে না। বাট অন্যদিকে যদি আপনি ফার্স্টে তাকে যদি একটা ফ্রি কন্টেন্ট দেন বা তাকে যদি ইন্টারেস্টিং কোনো ব্যাপার যদি তাকে সেটা শেয়ার করেন, সেকেন্ডলি যদি তাকে আপনি মফু পার্টে এনে সামান্য কিছু প্রাইজে বা একটা নতুন যদি কোনো কিছু একটা জিনিস তাকে যদি দিতে পারেন, তাকে যদি একটু ওয়ার্ম করে তোলেন, একটু যদি পার্সেন মোডে যদি নিয়ে চলে আসতে পারেন, দেন তারপরে যদি তার কাছে গিয়ে আপনি যদি কোনো কিছু কেনার জন্য বলেন যে ভাই তুমি তো আমার কাছে জিনিসপত্র কিনছো অনেকবার, তুমি তো বুঝছো যে আমার প্রাইজিং কোয়ালিটি আসলে কেমন, আমার প্রোডাক্টের কোয়ালিটি আসলে কেমন, সো তুমি চাইলে এবার আমার কাছ থেকে একটা প্রোডাক্ট রিয়েলি কোনো রকম ডিসকাউন্ট ছাড়াই পারচেস করতে পারো, দেন এটা হচ্ছে আপনার হট অডিয়েন্সে কনভার্ট হয়ে যাবে। আমরা অডিয়েন্স বহুর ফির মিনিংটা জানি কি ছিল, বহুর বটম অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। আচ্ছা, তো এই যে পুরো কনসেপ্টটা যে আমরা এখানে 3টা লেয়ারে ভাগ করে ফেললাম আমাদের পুরো অডিয়েন্সটাকে, টোফু, মফু অ্যান্ড বফু, দ্যাট মিনস কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স অ্যান্ড হট অডিয়েন্স। এই 3টা পার্টে ডিফাইন করে নেওয়াটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার।
আপনি যদি কোনো একটা কোম্পানিকে একটা বড়সড় ব্র্যান্ডে কনভার্ট করতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে এই 3টা পার্টে কাজ করতে হবে, অবশ্যই কাজ করতে হবে। যদি এই 3টা পার্টে আপনি প্রপারলি কাজ করতে না পারেন তাহলে আদৌ আপনি ভালো কোনো একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি ওভাবে করে বানাতে পারবেন না। রিজন হচ্ছে একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি আপনার ওভাবে করে আসলে হয় না। আজকে যদি আমি আপনাকে বলি যে আমার একটা গাড়ির শোরুম আছে, ধরেন আমার একটা গাড়ির শোরুম আছে, আমার গাড়ির শোরুমের মধ্যে 50 লাখ টাকার উপরে কোনো গাড়ির নাম বলুন, আমি আসলে এগুলো চিনি না খুব একটা, নাম বলুন তো একটা গাড়ির। অডি, অডি, আচ্ছা। মার্সিডিজ। অডি কেনার মতো বাংলাদেশে কত অডিয়েন্স থাকতে পারে, বা অডি কেনার মতো আপনার অ্যাবিলিটি আছে এমন অডিয়েন্সের সংখ্যা কত হতে পারে বাংলাদেশে? 50,000। 50,000 অডিয়েন্স আছে। এই 50,000 অডিয়েন্সকে যদি আপনি ফেসবুকের মাধ্যমে সিম্পলি জাস্ট আপনি ট্রাই করেন কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য, যে ভাই আমি অডি সেল করি, যেটা বুস্ট রান করে দিলেন, যে বুস্ট পোস্ট থেকে একটা বুস্ট রান করে দিলেন, আপনার কাছে কি মনে হয় পাবলিক আপনার কাছে এসে অডি কিনবে? না, অডি কিন্তু তারা কিনবে না। তো অডি যারা বানায় তো তারা কি ফেসবুকে মার্কেটিং করে না? অবভিয়াসলি মার্কেটিং করে। হ্যাঁ, বাংলাদেশে যতগুলো বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি আছে, লাইক আপনার রূপায়ণ প্রকল্প সিটি যারা আছে, কনকর্ড আছে, বসুন্ধরা সিটি আছে, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটা আর কি, সো প্রত্যেকটা কোম্পানি মার্কেটিং করার চেষ্টা করে, যদিও সবাই করে না, বাট রূপায়ণ করে, রূপায়ণটা আমি জানি পার্সোনালি, বাট বাকিগুলো আমি জানি। কনকর্ড করে, রূপায়ণ করে, এটা আমি জানি। সুবাস্তু করে, এটা পার্সোনালি আমি জানি, বাট বাকিরা করে কিনা আমি জানি না। বাট এরা যে করে ভাই, এদের বেশি ট্রেডিশনাল করে না ভাই নাকি? না, এটা ট্রেডিশনাল করে, ডিজিটাল ওয়েতেও কাজ করে, ঠিক আছে? এদের কনভার্সন বেশি হচ্ছে ডিজিটাল থেকে। আপনারা হয়তো বিজ্ঞাপন দেখেন না এগুলার, বাট যারা এগুলো অ্যাফোর্ড করতে পারে এদের কাছে ঠিকই বিজ্ঞাপন যায়, এরা ঠিকই বিজ্ঞাপন দেখে, ঠিক আছে? সো এটার দেখার রিজন আছে ভাই। আপনার হয়তো বা আমার সামর্থ্য নাই ভাই একটা 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনার, আমার সামর্থ্য নাই, বা 1.5 কোটি টাকা দিয়ে একটা গুলশানের ফ্ল্যাট কিনবো, এই পরিমাণ সামর্থ্য ভাই আমার নাই, বাট অনেকেরই আছে এই পরিমাণ সামর্থ্য। তো রূপায়ণ প্রকল্প এই কম কোটি টাকা ভাই তাদেরকে টার্গেট করে, যে যারা 1.5 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারবে, যারা 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারবে, ওরা তাদেরকে টার্গেট করেই তারপরে কাজ করে, ঠিক আছে? সো এইটা এমনি হয় নাই ভাই, এটা এই লেয়ার অনুযায়ী গেছে। কারণ আমি যদি একটা ফ্ল্যাট আজকে সেল করতে চাই, তো সেক্ষেত্রে আমার সবার ফার্স্টে আগে জানতে হবে যে এই ফ্ল্যাটটা সেল যাদের কাছে করব তারা কারা হইতে পারে, এটা কোন কোন মানুষ এই ফ্ল্যাটগুলোকে কিনতে পারে। এদের কাছে প্রথমে গিয়েই বলবো না যে আমি ফ্ল্যাট সেল করি, ফার্স্টে এদের কাছে যাব, দেখাবো যে আমি ফ্ল্যাট বিক্রেতা, আমার ফ্ল্যাট আমি ফ্ল্যাট সেল করি, আমার ফ্ল্যাটের এই পরিমাণ সাইজ আছে, কেনার কোনো দরকার নেই ভাই, প্রাইস টাইজ নিয়ে কোনো কথাবার্তা তখন আপনার সাথে আমার হবে না। ফার্স্টে টফু বাটারের মধ্যে আমি তাদেরকে টার্গেট করে আমি মার্কেটে বা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ছাড়বো। অনেকেই আমার সাথে এঙ্গেজ হবে, অনেকে এঙ্গেজ হবে না, অনেকে দেখে চলে যাবে। আমি এদের প্রত্যেককে দেখবো যে এদের মধ্যে থেকে কারা কারা আছে যারা হচ্ছে আমার সাথে একটু বেশি এঙ্গেজ হয়েছিল, তাদেরকে আমি বুঝাবো কেন আপনি বসুন্ধরা থেকে ফ্ল্যাট না কিনে আমার কাছ থেকে ফ্ল্যাট কিনলে পরে বেশি ভালো করবেন, কেন আপনি বসুন্ধরা থেকে ফ্ল্যাট না কিনে বা হচ্ছে আপনি উত্তরা প্রকল্প কি জানি একটা আছে না, উত্তরা প্রকল্প সিটি নাকি যেটা আছে না, তো ওদের কাছ থেকে ফ্ল্যাট না কিনে কেন হচ্ছে আপনি রূপায়ণ থেকে ফ্ল্যাট কিনবেন, কেন আপনি কনকর্ড থেকে ফ্ল্যাট কিনবেন, বুঝাবো। বুঝানোর পরে দেখবো কারা কারা ইন্টারেস্টেড হয়। যারা অনেকে আছে গালি দিবে আমার, আমি জানি, কারণ সবাই নিবে না আমার কাছ থেকে ফ্ল্যাট। যারা ইন্টারেস্টেড হবে, যারা পজিটিভলি আমার সাথে এঙ্গেজ থাকবে, তখন পর্যন্ত তাদেরকে আমি একটা বিগ ডিসকাউন্ট দিয়ে তাদেরকে আমি এঙ্গেজ করে ফ্ল্যাটগুলোকে সেল করার জন্য ট্রাই করব। ডিসকাউন্টটা এমনভাবে হবে না যে আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10 টাকা, আমি প্রোডাক্টের প্রাইস দেব 12 টাকা, 12 টাকায় নিয়ে পরে বলবো 20% ডিসকাউন্ট, এই টাইপের ডিসকাউন্ট হবে না। আমি ডিসকাউন্ট দিব 10 টাকা প্রোডাক্টের প্রাইস, ওকে ফাইন, আমার প্রোডাক্টটা কিনতে হয় 6 টাকা দিয়ে, আমি এটা সেল করবো হয়তো বা 7 টাকায়, আমার 1 টাকা লাভ হবে, আমার হয়তো বা 3 টাকা লাভ, 4 টাকা হয়তো বা লাভ হবে না, 1 টাকা লাভ হবে। কিন্তু দেখেন 10 টাকার প্রোডাক্টটা যদি আপনি 7 টাকায় সেল করেন, 10 টাকার প্রোডাক্ট যদি আপনি 7 টাকায় সেল করেন, অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু ভাই এত দ্রুত এই কাজটা করতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন, এরা কিন্তু ভাই করতে পারবে না জিনিসটা, তাই না? বাট আপনি যদি 1 টাকা লাভ করে যদি 7 টাকার প্রোডাক্ট যদি সেল করতে পারেন, আপনার অডিয়েন্স কিন্তু বাড়বে, পাবলিক
3 টাকা সেভ করতে গিয়ে তারা কিন্তু 60 টাকা খরচ করে ফেলবে। যেই জিনিসটা ফুড পান্ডাকে হেল্প করছে উবার ইটসকে বাংলাদেশ থেকে তাড়াইতে, খুব ভালো হেল্প করছে। ফুড পান্ডা বেশ ভালো ডিসকাউন্ট দিছে, ওরা পথে ঘাটে প্রত্যেকটা জায়গাতে ডিসকাউন্ট ইউজ করছে, প্রত্যেকটা জায়গাতে প্রোমো কোড ইউজ করছে, কুপন কোড ইউজ করছে। এটা ইউজ করলে পরে এত % ডিসকাউন্ট, এই করলে পরে 7% ডিসকাউন্ট, প্রচুর মার্কেটিং করছে ফুড পান্ডা। এই মার্কেটিংটা উবার ইটস করতে পারে নাই, ওরা এত পরিমাণে ডিসকাউন্ট দিতে পারে নাই। ফুড পান্ডা প্রথম থেকে লাভ কম করছে, কিন্তু দেখেন পুরো মার্কেট কিন্তু খালি পড়ে আছে। উবার ইটস ছিল বাট বন্ধ করে দিয়েছে উবার ইটস, নাই বাংলাদেশ এখন উবার ইটস। সো পুরো মার্কেটে কিন্তু এখন ফুড পান্ডা নিয়ে নিয়েছে। অবশ্যই পাঠাও ফুড, সহজ ফুড এরাও আছে, বাট ফুড পান্ডা কিন্তু বেশ বড় একটা মার্কেট নিয়ে এখন দখল করে বসে আছে। এখন আপনি যদি ফুড পান্ডা থেকে যদি কমে দিতে পারেন তাহলে পাবলিক কিন্তু আপনাকে খাবে। আপনার লাভ হয়তো এখন কম হবে, কিন্তু পরে কিন্তু মার্কেট আপনি দখল করে ফেলতে পারবেন। মার্কেটিংয়ে সেই লোকটাই বেশি জিতে যে যত বেশি কাস্টমার অ্যাকুইজিশন করতে পারে। সেটা যদি টাকা বেশি খরচ করে যদি লাভ কম করেও হয় তাও ভালো, একসময় মার্কেট আপনি ক্যাপচার করতে পারবেন, যেটা মাইক্রোসফট আর অ্যাপেলের মধ্যে হয়েছে। তবে হ্যাঁ, অ্যাপেলও খারাপ তা বল না, বাট মাইক্রোসফট তাদের প্রোডাক্টের যেই প্রাইস সেটা অ্যাপেল থেকে অনেকটা কম রাখছে, ঠিক আছে। এবং এটা তারা প্রচুর পরিমাণে ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করছে যে আমরা ব্র্যান্ড হয়ে যাব। যার কারণে হচ্ছে ঘরে ঘরে মাইক্রোসফটের উইন্ডোজ চলে, কিন্তু অ্যাপেল সবাই অ্যাফোর্ড করে না বা অ্যাপেল সবাই ইউজ করে না, ঠিক আছে। বাট অ্যাপেলের আবার আরেকটা স্ট্র্যাটেজি, ওরা আবার আরেকটা ইয়েতে কাজ করে, ওদের স্ট্র্যাটেজি আবার ডিফারেন্ট, বাট মাইক্রোসফট সেটা আবার করতে পারছে। সেম ওইতে অনেক কোম্পানি কাজ করতেছে। সো এটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আসলে আমি ডিসকাউন্ট হয়তো এখন একটু দিচ্ছি, এখন হয়তো একটু আমার লস করতে হচ্ছে, এখন হয়তো লাভ অত বেশি আমার হচ্ছে না, বাট একটা সময় আসবে যখন আমি খুব ভালো লাভ বা খুব ভালো প্রফিট করতে পারবো। এবং এই ব্যাপারটাকে ফাইন্ড আউট করার জন্যই আমরা এরকম একটা স্ট্র্যাটেজি, এটাকে অনেকে ফানেল বলে, কারণ দেখতে একটা ফানেলের মতো করে মনে হয় এটাকে, তাই না? ফানেল মনে হয় না জিনিসটাকে? সো এটাকে অনেকে ফানেল বলে। এরকম একটা ফানেল তৈরি করে দেন তারপর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাজ করা স্টার্ট করব, ঠিক আছে। এবং যদি ফেসবুকটাকে ব্যবহার করে কেউ কোনো বিজনেস স্টার্ট করতে চান, যদি কেউ ইচ্ছুক হন যে আমি আমার ফেসবুকটাকে ব্যবহার করে বা ফেসবুক পেজটাকে ইউজ করে আমার একটা বিজনেসকে আমি একটু বড়সড় পর্যায়ে নিয়ে যাব, ফেসবুকে আজকে চিন্তা করে রাত্রেবেলা অ্যাড রান করে মার্কেট থেকে সেল পাবেন এই চিন্তা ভুলে যান। আজকের দিনের মধ্যে এই ফানেল বা স্ট্র্যাটেজি বানায় ফেলেন। আমি কোন ধরনের পোস্ট বুস্ট করলে বা কোন ধরনের অ্যাড রান করলে আমি আমার কোল্ড অডিয়েন্সকে গ্র্যাব করতে পারবো, কোন ধরনের পোস্ট দিলে পরে অডিয়েন্স আমার কাছে আসবে, আমার সাথে এঙ্গেজ হবে, কোন ধরনের পোস্ট দিলে পরে আমি ওয়ার্ম অডিয়েন্স গ্র্যাব করতে পারবো, কোন ধরনের পোস্ট আমার হট অডিয়েন্সের জন্য থাকবে। পোস্টগুলো রেডি করে ফেলেন, পোস্টের ছবিগুলোকে রেডি করে ফেলেন, পোস্টের লেখাগুলোকে রেডি করে ফেলেন। কারণ যখন আপনি মাঠে নামবেন তখন আপনি এই পরিমাণ সময় পাবেন না যে বসে বসে আপনি এইগুলো তখন বানাবেন। আজকে থেকে বানানো শুরু করেন, আজকে থেকে এই যে আজকে বসবেন, ক্লাস শেষ করে রাত্রের দিকে সন্ধ্যাবেলা বসবেন, বসে হাতে কাগজ কলম নিয়ে লিখবেন যে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা, আজকে 1 তারিখ আমার ব্র্যান্ডের জন্য আমি 3টা লেয়ারে আমার ফুল মার্কেটিং আমি প্ল্যান বানাচ্ছি। একটা হচ্ছে টোফু, মোফু অ্যান্ড বোফু, একটা হচ্ছে কোল্ড অডিয়েন্সের জন্য, একটা ওয়ার্ম অডিয়েন্স, একটা হচ্ছে হট অডিয়েন্সের জন্য। কোল্ড অডিয়েন্সকে আমি আমার এই পোস্টটা আমি অ্যাড রান করবো, পোস্টের ছবি হবে হচ্ছে এরকম, এটার কন্টেন্ট হবে এরকম, ওকে ফাইন, ঠিক আছে। এটা যদি না পারি তাহলে আমার এই সেকেন্ড পোস্ট হবে হচ্ছে এইটা, থার্ড পোস্ট হবে হচ্ছে এইটা, আচ্ছা যদি আমার 2টা পোস্ট যদি ফেল করে তাহলে আমি এটা রান করবো, এটা হলে পরে ওইটা করবো। এইভাবে করে একটা জাস্ট প্ল্যান বানান, একটা ফুল স্ট্র্যাটেজি আগে সাজান, এই ওয়েতে আমাকে কাজ করে আগাইতে হবে। যদি করতে পারি এবং এটা কত দিনের জন্য করতে পারি সেটাও লেখেন, যে এই প্ল্যানটা আগামী 3 মাসের জন্য, এই প্ল্যানটা আগামী 6 মাসের জন্য লেখেন, লিখে রাফটা করে রাখেন। কারণ ডে বাই ডে যখন আমরা আরও শিখবো যে কীভাবে করে ফেসবুকটাকে ইউজ করে আমরা প্রপার অডিয়েন্সের কাছে যেতে পারি, তখন দেখবেন আপনি সময় পাবেন না এই স্ট্র্যাটেজি বা এই ফানেলগুলোকে তৈরি করার জন্য। আগেই বলছি আমরা ভাই এখন পর্যন্ত সিঙ্গেল হয়ে আছি, ডিজিটাল মার্কেটিং একটা অনেকজন মিলে কাজ করতে হয় এটা আমরা জানি, বাট আমরা আসলে এখনও পর্যন্ত সিঙ্গেল ওয়ান ম্যান আর্মি হয়ে আছি। সো কিছু করার নাই ভাই, নিজের কাছটাকে নিজে আপাতত করতে হবে, আপাতত নিজেরটা ভাই নিজে চালাইতে হবে, কিচ্ছু করার নাই, ঠিক আছে। একটু জাস্ট 1 মিনিট। একটু কম আর কি, আজকে হচ্ছে এখনো সবাই জয়েন করেনি আর কি, কম আজকে। ও, আচ্ছা আচ্ছা, আপনার ক্লাস কি 2টা থেকে শুরু হয়েছে না? হ্যাঁ 2টা থেকে শুরু হয়েছে আজকে। 1 ঘন্টা হয়ে গেল এখনো আসেনি। হ্যাঁ আজকে কম আর কি স্টুডেন্টটা, অন্যদিন মোটামুটি দেখা যায় 24-25 জন চলে আসে আর কি, আজকে মোটামুটি 20 জন আছে আর কি। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, হয়ে যাবে। আমি একটা স্ক্রিনশট নিতাম একটু। আচ্ছা ঠিক আছে। আর আজকে আপনার কত নম্বর ক্লাস? 24 24 নাম্বার না? নাম্বার ক্লাস, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে যে 25টা ক্লাস, মানে কালকে তো মনে হয় 25টা ক্লাস হয়ে যাবে, ওটার পর একটু যে আপনার ভিডিওস আর স্ক্রিনশটস এর যে ব্যাপারগুলো থাকে ওগুলো একটু সেন্ড করে দিন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ইয়ে করে দেবো না। আর ক্যামেরা কি কেউ অন করেছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। একটু যদি অন করে থাকে, ওই যে মাইক্রোফোনটা একটু কিছু বলি। আচ্ছা ঠিক আছে, শান্ত ভাই, তাহলে ক্লাস কন্টিনিউ করেন, আমি লিভ নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে সামিল ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আস্তে আস্তে করে শুরু করে দিই আমাদের ইয়েটা। আচ্ছা, এখন তো ফেসবুকে মার্কেটিং করার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্লাস রেকর্ড হইতেছে না ভাই? হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে, ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তো ফেসবুকে মার্কেটিং করার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই তিনটা ব্যাপারকে একটু মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। এবং আপনারা আজকে যারা যারা বিজনেস করতে ইচ্ছুক, যে আমি একটা বিজনেস করব, আমি একটা ফেসবুকে অ্যাড ট্যাড করে আমি তারপর একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি রান করব, তাদেরকে বলবো যে আজকে বসে ঠিক ক্লাসের পরে আজকে বসে খাতা কলম নিয়ে বসবেন, একদম খাতা কলম নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড করে লেখা শুরু করবেন যে আমি আসলে এই কাজগুলো করব আমার কোল্ড অডিয়েন্সের জন্য, এই কাজগুলো করব হচ্ছে আমি আমার হট অডিয়েন্সের জন্য, এই কাজগুলো করব আমি আমার ওয়ার্ম অডিয়েন্সের জন্য, এবং আমার টোফু পার্টে, টপ অফ দ্য ফানেল পার্টে আমার কন্টেন্ট যাবে হচ্ছে এগুলো, আমি এই পোস্ট করব, এই মিডল অফ দ্য ফানেলে পোস্ট যাবে, এই কাজগুলো আমি করব। এবং যতগুলো ছবি আছে, যে আপনি যে ছবিগুলোকে দিবেন, যে ছবিগুলোকে আপনি অ্যাড করে রাখবেন, প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ছবি আপনি একটু কষ্ট করে বানিয়ে রাখবেন। যদি গ্রাফিক ডিজাইনিংয়ে যদি কাজ পারেন তাহলে সেটা তো অবশ্যই ভালো, গ্রাফিক ডিজাইনিং তাহলে রেখে তারপর কাজটা করবেন। আর যদি না থাকে তাহলে ক্যানভা ভাই হচ্ছে একমাত্র ভরসা, আর কোনো ওয়ে নাই, ক্যানভা দিয়ে তখন আপনাকে কাজটা করতে হবে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রেখে আজকে সবাই একটু কষ্ট করে ব্যাপারটা করে নিতে হবে। আচ্ছা, একটা জিনিস জানা ছিল জি বলুন। যে আমি যদি একটা পেজ খুলি আর কি, তো আমি ইন ফিউচারে ধরেন ওই লিংক আর কি, ওই থ্রুতে ওই পেজ অনুযায়ী আমি ওয়েবসাইট করবো, ওই নাম অনুযায়ী ডোমেইনটা যদি না পাই, তো এটা কি করণীয়? আপনি তো ডোমেন তো রিসার্চ করি তারপরে পেজটা করবেন, তাই না? এমনও এখন নাকি প্রশ্ন হচ্ছে যে আমি এখন ডোমেনটা নিলাম না, পেজটা করে রাখলাম, পরে দেখলাম ডোমেনটা নাই, এমন হয়েছে, সেটা বলছেন? না, আমি বলছিলাম যদি এখন পেজটা খুলে ফেলি, ইন ফিউচারে ধরেন আমরা তো সবাই আর কি একটা ওয়েবসাইট খুলবো হুম কিছুদিন পরে, তখন আমি কি ওই অনুযায়ী না পাইলে তো পেজের নাম তো চেঞ্জ করা যাবে, ওই তাই না? অনুযায়ী পাবেন না কেন? আপনি তো সেখানে না পেজের নাম চেঞ্জ কেন করবেন? তাহলে আপনার তো ব্র্যান্ডটা তাহলে তো হলো না। আজকে যদি মনে করেন আপনার হ্যাঁ, ওয়ালটন, ওয়ালটন যদি মনে করেন ওয়ালটন ডোমেনটা পায় না, এখন তাহলে কি তারা ওয়ালটন বিডে নিয়ে আসবে, তারা পুরো কোম্পানির নাম চেঞ্জ করে? তা তো হবে না, তাই না? না, তার এই কনফিউশন। আপনি সেক্ষেত্রে তো অবশ্যই আপনি তো পেজের নাম তো রিসার্চ করে নেবেন, আপনি তো আগেই দেখবেন যে আপনার এই তো নামে আগে আমি ডোমেইনটা রিসার্চ করবো নাকি, যেটা অ্যাভেলেবল করবো? আপনি পেজ বানানোর সময় এই ভিডিওটা দেখেন নাই? আমরা যখন আমি ভাই গত দুইটা ক্লাস একটু মিস গেছি। আমরা যখন আর এই পেজ বানিয়েছিলাম video তো সে দূরে দূরে। তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের এখানে পেজ বানানোর আগে আমরা ডোমেনটা কিন্তু চেক করেছিলাম যে আমাদের ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা, যে লিন ডোমেনটা আছে কিনা ফার্স্টে। একটু 1 মিনিট জাস্ট। আচ্ছা ভাইয়া, আমরা কি ডোমেইনটা যখন সার্চ দিয়ে দেখবো তখনই কি ডোমেইনটা কিনে রাখবো যদি ফাঁকা থাকে, নাকি পরে কিনবো? সরি আশা একটা বুঝিনি। বলছি ভাইয়া, ডোমেইন নেমটা আমরা যে সার্চ দিয়ে দেখবো এটা ফাঁকা আছে সেটা নিলাম, তো পরে যদি সেটাকে ওইটা টাকা দিয়ে কিনে ফেলে তখন? তখন সেটা কিছু করার নেই, আপনাকে তখন একটু নামের আশেপাশে কিছু অ্যাড করে তারপর কাজ করতে হবে, কিছু করার নেই আপনার এই ক্ষেত্রে। যেমন আচ্ছা, তখন আবার একটা কাজ ওয়ালটন, করতে হবে, আমাদেরকে একটা ডোমেইন কিনতে হবে নাকি? হ্যাঁ যেমন ওয়ালটন কিন্তু ওয়ালটন.com কিন্তু পায় নাই, ওয়ালটন বিডি.com পাইছে, ঠিক আছে? ওয়ালটন.com কিন্তু ওয়ালটন আসলে নিতে পারেনি, সো ওয়ালটন বিডি.com নিয়ে এখন কাজ চালাইতে হচ্ছে, কিছু করার নেই। যদি অনেক বড় ব্র্যান্ড ওয়ালটন, বাট ওয়ালটন.comটা আবার আরেকটা কোম্পানি নিয়ে নিচ্ছে, যে ওয়ালটন যে কোম্পানি তারা নিয়ে নিচ্ছে আবার এটাকে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে জিনিসটা।
কিছু করার নেই আসলে অ্যাকচুয়ালি তাহলে সেক্ষেত্রে আপনার। আচ্ছা, তো এই হচ্ছে আসলে মূল ব্যাপার। আপনি যেটা করবেন ডোমেনটা চেক করে নেবেন যে আপনার ধরেন এই যে ডোমেনটা ক্লথ অ্যাপস, ধরেন এটা হচ্ছে আপনার পেজের নাম যদি হয়, চেক করে নেবেন যে এগুলো আসলে অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তখন কাজ করা শুরু করবেন, যদি না থাকে তাহলে কাজ করা নাকি একদম যদি আমি ওয়েবসাইট বানানোর শেষে আবার ওই অনুযায়ী পেজ খুলি তাহলে ওটা আরো ভালো হয়, তাই না? যদি করতে পারেন খুবই ভালো, কিন্তু পেজ করতে মানে পেজ করতে সময় টাকা লাগে চলে না, যাবে কিন্তু বেশি। ডোমেন কিন্তু টাকা লাগে, তাই না? ওইটাই আর কি, ওয়েবসাইট তাহলে নিয়ে মাথা আমার সময় গেলে টুইটারের সাইটটা খরচ দেখাচ্ছে, তাহলে কি টুইটারে ওইটা পাবো না? না, টুইটারে পাবেন না। আর ব্যাপারটা হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে আমি কথাবার্তা বলবো আপনাদের সাথে। আজকে 24তম ক্লাস, 25টা ক্লাস যাক, তারপরে আমি কথাবার্তা বলবো। ওয়েবসাইট আমাদের সবারই লাগবে, এটা প্র্যাকটিস করার জন্য হোক আর এমনি হোক, সবারই আমাদের ওয়েবসাইটটা লাগবে। সো এটা আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপনাদের আর কারো কি কোনো রকম প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া। জি স্যার, আমার একটু জিনিস বুঝিনি, সরি। স্যার আমাকে স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমরা টপ অফ দ্য ফান, মিডল অফ দ্য ফানেল, এমনকি বটম অফ দ্য ফানেল এই জিনিসটা আর কি থিওরিটিক্যালি বুঝলাম। এমনকি আপনি বললেন যে এই অনুযায়ী আমাদের আর কি স্ট্র্যাটেজি সাজাইতে হবে পরবর্তী 3 মাস বা পরবর্তী 1 মাস এই জন্য। তো স্যার এইটার কি আমরা কোনো প্রকার এক্সাম্পল দেখতে পারি, যেমন আগেও কোনো ব্র্যান্ড করছে এই ধরনের কোনো কিছু? এইরকম এক্সাম্পল আসলে দেখা যায়, বাট এটা কীভাবে দেখাই যাবে? এটা তো মনে করেন প্রাইভেসি জন্য কিছু সমস্যা আছে। আমি তো দেখাই দিলে আপনাদেরকে ট্রাই করে যদি দেখি এটা আসলে কে করছে। বর্তমানে তো করছে তো অনেক কি আছে, ন্যাচারালস করার পর। স্যার তাহলে আর কি আমাদের ওই আর কি স্ট্র্যাটেজিটা সাজাইতে বা বিভিন্ন একটু সুবিধা হবে। আমি এদিকে যেটা এক্সাম্পল দিই, হ্যাঁ, ন্যাচারালস একটা মানে খুব যে আহামরি ভাই অনেক বড় সড়ো ব্র্যান্ড তা না। ন্যাচারালস নতুন একটা ব্র্যান্ড, বাট কোম্পানি মোটামুটি আসছে অনেকদিন ধরে। তো এরা যেটা চিন্তা করলো যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে মুভ করবো, হ্যাঁ। তো মুভ করার পরে এদের প্রোডাক্টে আসলে যদি দেখেন আপনি, এটা আসলে আপনার মানে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করে, ঠিক আছে। নবশক্তি, পাওয়ার বুস্টার প্যাক, ওয়েট লস প্যাক, কমপ্লিট হেলথ কেয়ার কম্বো, তারা এগুলো নিয়ে আসলে কাজ করে, হেলথ রিলেটেড আর কি, ঠিক আছে। তো হেলথ রিলেটেড প্রোডাক্টের জন্য হচ্ছে আপনার আসলে ওই মানে কাস্টমার অ্যাকুইজিশন করতে গেলে কাস্টমার ট্রাস্ট অর্জন করতে পারাটা একটু টাফ ছিল। আর মানুষের এমনিতে বিশ্বাস করতে চায় না এই ধরনের প্রোডাক্টগুলো খুব একটা সহজে। মানে হেলথ রিলেটেড যখন আপনি বলবেন মানে এটা তো স্বাস্থ্য নিয়ে কাজ করে, সো আপনার দেখা যায় পাবলিক অত সহজে বিশ্বাস করে না, এটা আবার কাজ করবে কি করবে না এই সন্দেহ করে আর কি, ঠিক আছে। তো এই প্রবলেমগুলোকে আসলে সলভ করার জন্য আমরা যেটা চিন্তা করলাম যে আসলে আমরা না, অ্যাকচুয়ালি এটা আরেকজন ইয়ে করছে, এই যে নাজমুল স্যার উনি করেছেন। সো যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনার ন্যাচারালসকে নিয়ে বেসিক্যালি আপনার প্ল্যানিং করা হয় এভাবে করে যে ন্যাচারালসকে নিয়ে আমরা হচ্ছে ফার্স্টে অডিয়েন্সের কাছে রিচ করব, সবার কাছে না, যারা প্রিভিয়াসলি হার্বাল নিয়ে কাজকর্ম করছে বা যারা আপনার এই ন্যাচারাল প্রোডাক্টের মধ্যে বেশি ইন্টারেস্টেড তাদেরকে আমরা সিলেকশন করব, করে তাদেরকে প্রোডাক্ট কিনতে হবে না, তাদেরকে আমরা বুঝাবো এটার গুণগণটা কী। এবং মোটামুটি পেজে বেশ ভালো অ্যাক্টিভিটি বজায় রেখে হচ্ছে আপনার বেশ ভালো পোস্টার দেওয়া হয়েছে যে ন্যাচারাল গাছগাছটার ওষুধ টষুধ খায় কত ভালো কিছু করা যায়, কত ভালো কিছু হইতে পারে। তারপরে হচ্ছে আপনার ন্যাচারালসের ওষুধপত্র খাওয়ার পরে আপনার শরীরের জন্য কতটুকু হেল্পফুল এটা বোঝানো হয়েছে ফার্স্টে। অনেকে ইন্টারেস্টেড হয়েছে, অনেকে ইন্টারেস্টেড হয় নাই। আমরা কিন্তু প্রোডাক্ট মানে আমরা না, এই স্যার কিন্তু এটা কিন্তু করছে কাজটা, যে উনি কিন্তু এটাকে প্রমোট করছে ফেসবুকের মধ্যে। প্রমোট করার পরে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই জিনিসটা যখন অনেক র্যাপলি মানুষজনের কাছে যখন গেছে, অনেকে গালিগালাজ করছে, অনেকে ইন্টারেস্টেড হয়েছে, অনেকে তখনই প্রোডাক্ট পারচেস করছে, অনেকে পারচেস করে নাই। যাই হোক, সমস্যা নেই, পারচেস আমরা তখন করতেও বলিনি, আশাও করি না পারচেস করবে, করছে অনেকে তখন। সেকেন্ড টাইম যেটা ঠিক করা হলো যে বোঝানো হলো যে একটা মানে হোমিওপ্যাথি ওষুধ বা একটা ন্যাচারাল জিনিসপত্র আপনার অ্যালোপ্যাথি থেকে কতটা হেল্পফুল হইতে পারে। অ্যালোপ্যাথি কিন্তু সাইড ইফেক্ট আছে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্টেরই কিছু না কিছু সাইড ইফেক্ট অবশ্যই আছে। দেখানো হলো যে আসলে ন্যাচারালসের কোনো সাইড ইফেক্ট নাই, অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট আসলে হয় না। অ্যালোপ্যাথির হইতে পারে, ন্যাচারাল আর আসলে হয় না ওভাবে করে। বোঝানো হইলো, বোঝানোর পর তাদেরকে বললাম যে ফাইন, তাহলে তো সেক্ষেত্রে ভালোই, তাহলে সেক্ষেত্রে কী করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে একটা কাজ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি। এবং তখন যেটা করা হলো
আপনার এই যে কিছু ডিসকাউন্ট দিয়ে দেখতে পাচ্ছেন, কিছু ডিসকাউন্ট দিয়ে আপনার প্রমোট করা হলো প্রোডাক্টগুলোকে, যে এগুলো মানুষজনকে দেখে আর কি, সেলফে করা হলো, ট্রাই করা হচ্ছে। তো অনেকেই মোটামুটি হচ্ছে আপনার ইন্টারেস্টেড হলো, অনেকে ইন্টারেস্টেড হলো না। যারা ইন্টারেস্টেড হয়েছে তখন কিন্তু সেল চলে আসছে আমাদের প্রোডাক্টগুলো, প্রায় কয়েকটা কিন্তু সেলস হয়ে গেছে। ওই সেলস ওয়াইজ যারা অ্যাকচুয়ালি এই রিলেটেড অন্যান্য মানুষজন আছে, যারা প্রোডাক্ট অলরেডি কিনছে, তাদের মতো অন্যান্য যারা আছে তাদেরকে রিচ করানোর জন্য চেষ্টা করা হলো। এবং যখন তাদের কাছে রিচ করা গেল, দেন তারপরে হচ্ছে ফেসবুক থেকে এখন অটোমেটিকলি আপনার মোটামুটি বেশ ভালোই সেল আসতেছে। দেখেন, প্রথমেই কিন্তু গিয়ে বলা হয়নি প্রোডাক্ট কেনার জন্য, আগে বুঝাইছি ভাই প্রোডাক্টটা কেন কিনবেন, কেন ন্যাচারাল ভালো, কেন ভেষজ ওষুধগুলো কেন ভালো কাজ করে, কেন আপনি এটা খাইলে পরে আপনার জন্য বেশ ভালো হবে, ফার্স্টে এটা বুঝাইছি। বোঝানোর পরে যখন কাস্টমার ইন্টারেস্টেড ফিল করছে, যারা করে না এটা কিন্তু বাদ, যারা করে নাই এটা বাদ, এটাকে আমরা পরে আবার এদের কাছে আমরা যাব অন্য কোনো সিস্টেমে বা অন্য কোনো ওয়েতে। বাট যারা হয়েছে তাদের থেকে আবার মোটামুটি আপনার বুঝেছি যে অ্যালোপ্যাথি থেকে কেন ন্যাচারালস ভালো। যারা অলরেডি কিনছে প্রোডাক্ট, তারা কী কী ফ্যাসিলিটিগুলো পাইছে। আগে যে কোনো প্রোডাক্ট যখন প্রমোট করবেন 5টা জিনিস মাথায় রাখবেন, এগুলো বুঝাবেন কাস্টমারকে। ফার্স্ট, প্রোডাক্টটা কী, এটা কী, প্রোডাক্টটা কী, জিনিসটা কী আসলে এটা বুঝাবেন। সেকেন্ড, এই প্রোডাক্টটা কিনলে তার লাভটা কী, কাস্টমারের কী লাভ, এটা বুঝাবেন। থার্ডলি, যারা কিনছে এর আগে এই প্রোডাক্ট, তারা কী কী লাভ পাইছে, তারা কী কী বেনিফিট হয়েছে, এটা দেখাবেন। ফোর্থলি, এই প্রোডাক্ট তো সারা বাংলাদেশে আপনি একাই সেল করেন না, আরও বহুত কোম্পানি সেল করতেছে। কাস্টমার তাদের কাছ থেকে প্রোডাক্ট না কিনে আপনার কাছ থেকে কেন প্রোডাক্ট কিনবে। সেকেন্ডলি, যারা প্রোডাক্ট সেল করতেছে অলরেডি, আপনি ছাড়া অন্য যারা প্রোডাক্ট সেল করতেছে, তাদের থেকে আপনার বেনিফিট কোন জায়গাতে আছে, তাদের ভুল কোন কোন জায়গাতে ছিল, সেই ভুলগুলোকে সলভ করার জন্য আপনি কী কী জিনিসপত্রগুলো করছেন। এভাবে করে যদি কাজকর্ম করতে পারেন বেটার হবে। প্রোডাক্টটা কী, এই প্রোডাক্ট কিনলে পরে তার লাভ কী, যারা কিনছিল তারা কী কী ফ্যাসিলিটি পাইছিল, এই প্রোডাক্টে অন্যান্য যারা কাজ করতেছে তাদের থেকে আপনি কি বেনিফিট দিচ্ছেন এক্সট্রা। অ্যান্ড লাস্ট পার্ট, যারা দিচ্ছে অলরেডি এই ধরনের সার্ভিস, তাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে সলভ করার জন্য আপনি কি মানে জিনিসপত্র নিয়ে আসছেন। সো এইগুলো যদি বুঝতে পারেন কাস্টমারকে, বেশ ভালো কাজ করবে। এবং এইগুলোকে নিয়ে একটা ফুল স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। আচ্ছা, সো কারো আর কোনো রকম প্রশ্ন আছে? স্যার, আচ্ছা, ওকে, তাহলে আপনাদের, হ্যাঁ বলেন। এটা সম্ভবত সময় সাপেক্ষ একটা মানে স্ট্র্যাটেজি। কাস্টমার কোন ধরনের অ্যাড গুলাকে করতে গেলে এই জিনিসগুলোকে আগে অ্যানালাইসিস করতে হবে, মানে অনেকখানি বোঝার পর তারপর সম্ভবত বলা যায় যে কার সাথে কেমন ব্যবহার করা উচিত বা কাকে কোন ধরনের অ্যাড গুলো দেখানো উচিত, মানে আরো এক্সপিরিয়েন্স দরকার পড়বে। আমি মানে কথাটা বুঝিনি আসলে নাসির ব্যাপারটা, মানে পেজে পেজে আসছে কথাটা আর কি। হচ্ছে যে প্রফু মুফার বফু, যে তিনটা লেভেল আছে কাস্টমারের, আর কি মানে বোঝার জন্য যে এদেরকে কাটিয়ে কোন একটা বা কিভাবে একটা দেখানো দরকার, এই জিনিসটা বোঝার জন্য সম্ভবত আরো অনেক সময় ব্যয় করতে হবে, মানে আরো এক্সপিরিয়েন্স যোগাইতে হবে। মানে অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে নাকি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে? দুইটাই ধরেন, মার্কেটার হিসেবে সময় বেশি লাগবে কেন? মানে বোঝার জন্য কাস্টমারকে কাকে কোন একটা দেখানো যায় বা তো কোন ধরনের জিনিসগুলা একসেপ্ট করতেছে। যেমন আমরা মানে ধরেন অ্যানালাইটিক্স এর মাধ্যমে আমরা হয়তো দেখতেছি যে এই ধরনের অ্যাডগুলো আর কি সম্ভবত কিছু ধরনের লোক আর কি একসেপ্ট করতেছে, কিছু ধরনের লোক একসেপ্ট করতেছে না। তো যারা একসেপ্ট করতেছে না তারা কি কোন ধরনের অ্যাডগুলো একসেপ্ট করতেছে, এই জিনিসগুলো সম্ভবত অ্যানালাইসিস। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। হ্যাঁ, আপনাকে মার্কেট রিসার্চ করে দেন, তারপরে মাথা নামতে হবে। মার্কেট রিসার্চ করা ছাড়া তো মাথা নামাতে কাজ হবে না। হ্যাঁ, এটা তো অবশ্যই দরকার যে আপনাকে তো আগে জানতে হবে যে মার্কেটে বর্তমানে কে কে বেশ ভালো কাজ করতেছে, তাদের অডিয়েন্স কারা বেশি ইন্টারেস্টেড হচ্ছে, এগুলো তো জেনে বুঝে দেন, তারপরে আপনাকে মাঠে নামতে হবে যে ওকে ফাইন, তাহলে আমি
এভাবে করে কাজটা করতে পারে আর কি। এটা তো জেনে বুঝে তারপরে কাজ করতে হবে আপনাকে। আপনি যদি হুট করে মার্কেট নেবেন কাজ হবে না, মার্কেট রিসার্চ করতে হবে, এটা তো অবশ্যই। যেমন আপনি যখন রিসার্চ করতে যাবেন যে আপনি কী ধরনের অ্যাড কোল্ড অডিয়েন্সকে দেখাবেন, তখন তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে অলরেডি যারা কাজ করতেছে মার্কেটে, যারা অলরেডি ব্র্যান্ড আছে, এরা কী ধরনের পোস্ট করতেছে এদের ফেসবুক পেজগুলোতে, তারা কি আদৌ পোস্ট করে কি না, না করলে পরে ক্যান করে না, আর করলে পরে কী ধরনের পোস্ট করে, এগুলো তো রিসার্চ করতে হবে আপনার, তাই না? এই আর কি। মানে তারা আর কি কোন ধরনের অ্যাডগুলো দিতেছে ওইগুলো আর কি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মার্কেট রিসার্চ করা আর কি, হ্যাঁ, এটা তো অবশ্যই করতে হবে, জি। আচ্ছা, এছাড়া আর কোনো উপায় আছে ভাই যেটার মাধ্যমে আর কি মানে করা যায়, এই রিসার্চটা করা যায়? মার্কেট রিসার্চ করা বলতে আপনি তো মনে হয় বোঝাতে চাচ্ছেন যে আসলে একটা অডিয়েন্স আমি যে নিব, তো তারা কোন প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড সেটা আপনার থিঙ্কিং করা, তাই না? না না, কি যে কোল্ড অডিয়েন্স আর ওয়ার্ম অডিয়েন্স আর ওই হট অডিয়েন্স, এই তিনটাকে আর কি ভাগ করে কিভাবে খুঁজে পাবো, যে এটাই। মানে নাসির ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে এই পার্ট থেকে টোফু থেকে কিভাবে করে মফুতে একটা অডিয়েন্স আসতেছে, এটা আপনি ধরবেন, এটা বুঝবেন কিভাবে করে, নাকি আপনার টোফু পার্টে কোন ধরনের অডিয়েন্স থেকে আনাবেন সেটা বুঝবেন কিভাবে করে? একটা একটা লেভেল থেকে আরেকটা লেভেল কিভাবে আনা ও যায়? এটা ইজিলি পারবেন, এটা সমস্যা না, এইটা সময় লাগবে না ভাই, এইটা সময় লাগবে না, এটা ইজিলি পারবেন। এটা দেখাবো এইটা পারবেন, এইটা ইজিলি পারবেন নাসির ভাই, সমস্যা নেই। বাট এই টোফু পার্টে কার কাছে গেলে পরে লাভ হবে, এইটা আপনার মার্কেট রিসার্চ করতে হবে। এই যে বললাম 1.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট তো ভাই সবাই কিনবে না, তো টোফু পার্টে কারা এমনি আনবো এটা তো ভাই আমার আগে বুঝতে হবে। আমার কাছে যদি কেউ যদি এসে বলে ভাই 1.5 কোটি টাকা একটা ফ্ল্যাট কিনেন, আমি তো ভাই ভাই ফ্ল্যাট তো দূরের কথা, বাড়ি ভাই করতে পারতাম না ভাই, কিন্তু দরকারই নেই আমার, তাই না? সো ওইটাকে কিন্তু মার্কেট রিসার্চ করতে হয় যে এই পার্টটাতে আনার জন্য, কিন্তু এই পার্ট থেকে টোফু থেকে আপনার মুহুতে যাওয়ার জন্য কিচ্ছু করা লাগে না, এটা অটোমেটিকলি হবে। যেমন ধরেন এই যে দারাজ যে আজকে এত বড় যে মার্কেটিং করে, আজকের ডিল যে হচ্ছে আজকে এত বড় যে মার্কেটিং করতেছে ওরা, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে আপনার অ্যামাজন, এরা তো মনে করেন বিশাল বড় বড় ই কমার্স সাইট, এরা কীভাবে করে কাজ করে, এটা তো কয়েক হাজার প্রোডাক্ট ভাই, এরা মার্কেটিং করে কেমনে? এরা কি বসে বসে এভাবে করে ডিল করে বের করে যে কে কোন পার্টে আছে, কারা কেমন করে আমি দেখাবো? তারা তো সিস্টেমে কাজ করে না, ফুল প্রসেসটা অটোমেটিকলি কাজ করে, তাই না? আরেকবার মনে হয় বোঝানো মাথা ঘোরা সমস্যা নাই ভাই, দেখবেন এই পুরো ব্যাপারটা অটোমেটিকলি প্রসেস আসলে তারা কাজ করাইতে হবে। কারণ এই যে অ্যামাজন, আপনি সিম্পলি চিন্তা করেন, অ্যামাজন যদি চিন্তা করে আজকে যে আমরা এটা ম্যানুয়ালি করব, এই পার্ট থেকে এই পার্টে একটা অডিয়েন্সকে আমরা ম্যানুয়ালি আনবো, ইজ ইট পসিবল? এটা তো মানে যার সামর্থ্য নাই। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে খালি এইখানে অডিয়েন্স ঢোকানো, খালি এইখানে আপনার অডিয়েন্সগুলো ঢোকানো হচ্ছে আপনার পার্ট। এই পার্টে যদি গ্যাঞ্জাম লাগাই ফেলেন তাহলে ভাই ঝামেলা পড়ে যাবেন, এই পার্টে গ্যাঞ্জাম লাগানো যাবে না, ভুলেও না। এই পার্ট ক্লিয়ার রাখতে হবে। বাকি যে পার্ট, এই যে টোফু থেকে মফুতে আনা, মফু থেকে আপনার বফুতে নেওয়া, এই জিনিসটার জন্য শুধুমাত্র আপনি ফেসবুককে খালি বলে দিবেন যে ভাই তুই খালি এই পোস্টগুলো আর এই কন্টেন্টগুলো, এই ছবিটা ইউজ করে খালি এমনি করে দিবি, এইটুকু খালি বলে দিবেন। বিলিভ করেন ভাই, সেলস এমনি আসবে, ন্যাচারাল সেলস এমনি পায়, ওরা কিছু করা লাগে না। এখন ন্যাচারালসের এই পার্ট যখন ক্লিয়ার হয়ে গেছে, এই পার্ট এমনি সেলস চলে আসে, কিচ্ছু করা লাগে না, বিলিভ করেন, কিচ্ছু করা লাগে না। আপনারা হবে ভাই, আপনি খালি এই পার্টটা খালি চিন্তা করেন যে এটা কি করা। এখন ফেসবুক নিজেই করে, যেমন গুগল, মানে গুগল ফেসবুক ওরা হয়তো নিজেই করে যে কোন ধরনের অডিয়েন্সকে আর কি একগুলো দেখাতে হবে, ওরা নিজেই। আপনারা খালি বুঝাই দিতে হবে জিনিসটা, যে ওরা যদি বুঝাইতে পারেন, ফেসবুকে যদি আপনি বুঝাই দিতে পারেন, ও ভাই ওর মতো করে নেবে কাজ, সমস্যা নেই, ও ওর মতো করে নেবে ভাই, সমস্যা নেই। দেখবেন ফেসবুকের অ্যাড সিস্টেমটা কতটা ডেভেলপড, দেখবেন জিনিসটা, আমি দেখাবো, নো প্রবলেম। আচ্ছা, হ্যাঁ দেখাবো তো, আপনারা তো সেটাই বলছিলেন যে ভাই পুরোটা দেখবো, একটু ভালো করে দেখবো, আপনারা তো সেটা বলছিলেন না? সেটাই, সমস্যা নেই, ইনশাআল্লাহ দেখবো আমরা। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আমাদের এই পর্যন্ত ব্যাপারটা থাকলে, এবং আপনারা প্রত্যেকে, আমি বিলিভ করি আপনারা প্রত্যেকে ফেসবুকে পেজ অলরেডি করে ফেলছেন, এবং আপনাদের হচ্ছে আজকে সন্ধ্যাবেলা ক্লাস শেষ করার পরে আপনারা সবাই প্ল্যানিং নিয়ে বসবেন যে আসলে কীভাবে করে প্ল্যানিং করা যায়, একটা পেজকে, একটা বিজনেসকে আমি কীভাবে করে বড় করতে পারি, প্ল্যানিং নিয়ে আজকে বসবেন। যাদের বিজনেস করার ইচ্ছা নাই, ভাই বিজনেস করবো না, ফ্রিল্যান্সিং করবো, অন্য কিছু করবো, তাদেরকেও বলবো একটা ডেমো পেজ ধরে নেন। যে আপনি ছোটোবেলায় অনেক ইচ্ছা থাকে না আমাদের, ছোটোবেলায় এইটা করতাম ওইটা করতাম, ইচ্ছা থাকে না, ওইটা নিয়ে চিন্তা করে নেন যে আমি এটার বিজনেস যদি দাঁড় করতে চাই, কীভাবে করে কাজটা করতে পারি, একটু ভাবেন। কারণ এই ভাবাটা দরকার, আপনি যখন কারোর সাথে যখন কাজ করবেন আপনার এই ভিজুয়ালাইজেশনটা আনতে হবে। আর এই পার্টটাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। একজন ডিজিটাল মার্কেটিংয়ের ভ্যালু এইটার জন্যই বাড়ে,
যে উনি কত সুন্দর স্ট্র্যাটেজি বানাতে পারে, ওনার স্ট্র্যাটেজি কত ভালো কাজ করে, কত ভালো সেলস আনতে পারে, এটাই একটা ডিজিটাল মার্কেটারকে অন্য লেভেলে নিয়ে চলে যায়। ঠিক আছে, সো আমরা হচ্ছে এই জিনিসটা দেখবো যে আসলে কীভাবে করে করতে হয়। এবং আজকে সবাই, আমি আবারও বলছি যে আপনারা প্রত্যেকে আজকে সবাই বসে খাতা কলম নিয়ে বসবেন একদম, যে এই স্ট্র্যাটেজি বানানোর জন্য, যে আমি এই ওয়েতে এইভাবে করে কাজটা করবো আর কি। এটা খাতা কলম নিয়ে বসে আজকে বানাবেন, ব্রেকে দিবেন, সমস্যা নেই, বাট আমি যখন নেক্সট ক্লাসে যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা হেল্পফুল হবে। কারণ আপনি যখন কন্টেন্ট তৈরি করে যাবে, এই স্ট্র্যাটেজি বানানো হয়ে যাবে, তখন আপনার এই পার্টগুলোতে কাজ করার সময় পাবেন না। কারণ আগেই বলছি ভাই, এগুলো আমাদের কাজ না, এগুলো ভাই আপনার স্ট্র্যাটেজিক্যাল ডিপার্টমেন্টের কাজ। কিন্তু যেহেতু আমাদের কাছে স্ট্র্যাটেজিক্যাল ডিপার্টমেন্ট নাই, সো আমাদের কি করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, সো আমি একটু আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি আজকে। আপনাদের প্রেজেন্টটা হচ্ছে কালকে ক্লাসটা মিস দিছিলাম, ওই ক্লাসটা কি 23 নম্বর ক্লাস কি ড্রাইভে আপলোড হয়েছে? হ্যাঁ, ড্রাইভে দেওয়া আছে তো মনে হয়, কারণ আমি তো দেখি আজকে। একটু দাঁড়ান, ওয়েট করি। ক্লাসগুলো যদি অটোমেটিকলি প্রসেসে করা যেত, যে অটোমেটিকলি সেভ হয়ে চলে যাবে ড্রাইভের মধ্যে, তাহলে খুব ভালো হতো জিনিসটা। এটা 24 পর্যন্ত আছে তো, এই যে এই ড্রাইভের লিংকটা তো নেই, যে আরেক ভাই যে নিছিল ওইটা কি এটা অ্যাক্সেস দেওয়া যায়? এটাই তো। এটা আমাদের ভাই 22 পর্যন্ত। আপনার ইমেল কি? ওই রিজবি 355@gmail.com এ আছে ARIZVI। ভিআই আমরা আপনি ইমেলটা অ্যাক্সেস দাও না, আপনি ইমেলটা এখানে দেন, আপনি চ্যাটের মধ্যে ইমেলটা দেন, আমি মেসেজ দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আর্নিং কি কারো ইমপ্রুভমেন্ট হয়েছে? সিদ্দিকুর রহমান 0.42। আচ্ছা, সিদ্দিক ভাইয়ের হচ্ছে 0.42। ঠিক আছে, 0. হ্যাঁ বলেন একটু। নাফিজা ইসলাম হচ্ছে 0.28। ওকে, তারপরে রিজবি আমাদের হলো 0.21। 0.21, ওকে ফাইন। তারপরে ভাইয়া আমাকে একটু ড্রাইভের লিংকটা দিয়ে দেন, আমরা আগেও ভাই। আচ্ছা, ইমেলটা দেন, ইমেলটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, ইমেলটা দেন। ইমেলটা কোথায়, চ্যাট বক্সে দিব? চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আর কারো কি আর্নিং ইমপ্রুভমেন্ট হয়েছে? সিরাজ ভাই আছেন, ইমু ভাই আছেন, নাফিজ ইসলাম আপু আছেন, নাসির ভাই আছেন, সৌরভ কৌশিমী ভাই আমাদের সাথে কি আছেন না? জি ভাই, জি ভাই আছি। শাহিন ফরাদ ভাই আমাদের সাথে আছেন, রহিদুল ইসলাম জাহিদ ভাই আছেন, আব্দুল্লাহ মোহন ভাই আছেন, আল শাহনাজ ভাই আছেন। সরি, সাইদ ভাই আছেন, নুরুনার আক্তার আপু তো মনে হয় আছেন আজকে আমার সাথে, নাসির ভাই আমাদের সাথে নাই অনেকদিন ধরেই, হাসিফ ভাই আজকে আমাদের সাথে নাই, সৈয়দ ভুয়া ভাই আজকে আমাদের সাথে আছেন, বাজুন শুকুর রুদ্র ভাই নাই, মেহেদি ভাই আমাদের সাথে আছেন, আয়শা আক্তার আপু আছেন, সিদ্দিক ভাই আছেন, সুলাইমান ভাই আছেন, নিবির ভাই আছেন, রিজভি ভাই আছেন, ইউসুফ ভাই আছেন। আচ্ছা, ইউসুফ ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে, রিফাত ভাই আমাদের সাথে নাই। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা কারো প্রেজেন্টকে বাদ গিয়েছে আজকে? সরি, সোহেল রানা ভাই আপনার প্রেজেন্ট দেওয়া হয়নি। আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে তো, এই যে GMD 39। আচ্ছা, আমি আপনাদেরকে ইয়ে পাঠিয়ে দিচ্ছি, মেল পাঠিয়ে দিচ্ছি, অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা মেলের মধ্যে ইয়ে পেয়ে যাবেন, মেল পাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আপনারা লিভ নিতে পারেন চাইলে, সমস্যা নেই।